ওকে, আমাদের তো মডিউল 1 কমপ্লিট হয়ে গেছে। মডিউল 1 তোমরা প্র্যাকটিস করো। আর যেহেতু তোমাদের এই সেমিস্টারের টাইম খুব কম আছে, তাই আমি আমার প্ল্যান মতো যেরকম পড়াই সেরকম পড়াতে পারছি না ইন দ্য সেন্স, আমার যেমন প্ল্যানিং থাকে কি একটা মডিউল শেষ হবে সেই মডিউলের উপরে এক্সাম নেব। রাজদীপ কিছু বলছো? না স্যার। ওকে, তো আমার প্ল্যানিং কি থাকে, একটা মডিউল শেষ হবে সেই মডিউলের উপরে আমি টেস্ট নেব, তারপর আমি সেকেন্ড মডিউল শুরু করব, সেটা শেষ হবে, মানে প্রত্যেক মডিউল টেস্ট হবে, এরকম আমার প্ল্যানিং থাকে। যেহেতু তোমাদের জানুয়ারিতে এক্সাম আছে, নভেম্বরে শুরু হয়েছে, তো এখন সেই টাইমটা পাওয়া যাচ্ছে না। তো আমি যেটা করব, আমি সিলেবাসটা শেষ করে দিই, ঠিক আছে? তারপর তোমাদের মডিউল টেস্ট হয়তো এই ফার্স্ট সেমিস্টারে আমি নিতে পারবো না, কিন্তু ফুল সেমিস্টার মানে ফুল যে এক্সামটা ফুল টেস্ট, সেটা কিন্তু অবশ্যই নিতে হবে, না হলে সেমিস্টার এক্সামে গিয়ে একটু প্রবলেম হতে পারে, যেহেতু তোমরা প্রথমবার পরীক্ষা দেবে, কলেজের পরীক্ষা। বেশ, মডিউল 2 শুরু করার আগে আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তোমাদের মডিউল 2 তে কি কি আছে সিলেবাসে, একবার দেখে নাও। এই হচ্ছে তোমাদের মডিউল 2, প্রত্যেকে দেখতে পাচ্ছ আশা করি। মডিউল 2 তে একবার ভালো করে দেখো কি কি আছে। কি, মডিউল 2 এর নাম কি? সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। ওকে, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস কেন বলা হচ্ছে? সিঙ্গেল ভ্যারিয়েবল মানে কি, এখানে একটাই ভ্যারিয়েবল থাকবে, সেটা কি? এক্স হতে পারে, ওয়াই হতে পারে, যে একটা ভ্যারিয়েবল থাকবে। সেই সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে তার উপরে কিছু ক্যালকুলাসের পোর্শন আছে। এখানে কি কি আছে? রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, টেলর্স এন্ড ম্যাকলারেন্স থিওরাম, উইথ রিমাইন্ডার জিনিসটা কি সেসব আমি বলে দেবো। আর এটা হচ্ছে টেলর সিরিজ। এর আগে পর্যন্ত, মানে এর আগের বছর পর্যন্ত এর সাথে আরো কিছুটা পার্ট আমাদের ছিল, সেটা তোমরা লাকি যে তোমাদের এই বছর সেই জিনিসটা আর নেই। ওকে, সেটা কোনটা তোমরা যদি দেখতে চাও আমি একটু বলে দিচ্ছি, জাস্ট একটু ওয়েট করো, দাঁড়াও। এই যে, এখানে একটু দেখো, এই পিডিএফটা দেখো, বুঝতে পারবে। তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা আমি সুন্দর করে এখানে সাজিয়ে লিখে দিয়েছি। ওকে, তোমাদের সিলেবাসের মধ্যে দেখো রোলস থিওরাম আছে, মিন ভ্যালু থিওরাম আছে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম, কশি মিন ভ্যালু থিওরাম, আশা করি প্রত্যেকের কলেজে এই জিনিসগুলো হয়ে গেছে। ম্যাকলারেন্স মিন ভ্যালু থিওরাম উইথ রিমাইন্ডার, এত দূর পর্যন্ত তোমাদের সিলেবাসে আছে। ঠিক আছে, এই যে টেলর্স থিওরাম, এগুলো সব আছে। এরপরে যে পার্টটা ছিল সেটা হচ্ছে সিকোয়েন্স সিরিজ, পাওয়ার সিরিজ, টেলর সিরিজ। এই সিকোয়েন্স সিরিজ, পাওয়ার সিরিজ এই দুটো টপিক কিন্তু তোমাদের নেই, টেলর সিরিজটা আছে। সিকোয়েন্স সিরিজ এন্ড পাওয়ার সিরিজ এই টপিকটা তোমাদের তুলে দিয়েছে। আর এই টপিকটা না স্টুডেন্টদের জন্য যথেষ্ট কঠিন টপিক ছিল। তো একদিক থেকে তোমরা বেনিফিটেড যে তোমাদের এই টপিকটা নেই। যাই হোক, আমরা যেমন সিলেবাসে আছে সেরকমই পড়বো। চলো আজকে শুরু করি আমাদের টপিক। স্যার স্যার একটা কথা বলছিলাম স্যার। বলো। স্যার, আমাদের পরীক্ষা তো বলছে স্যার ফেব্রুয়ারিতে হবে স্যার। তোমাদের কি পিছিয়ে দেবে, মানে তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য পিছিয়ে দেবে? আর স্যার আমাদের আজকে সৌমেন ইসির সৌমেন বাবু বলছিলেন যে তোমাদের পরীক্ষা নাকি ফেব্রুয়ারি ফার্স্ট উইকতে হবে। তাহলে তো খুব ভালো, ফেব্রুয়ারি 1st উইক যদি হয়। স্যার আর আমাদের কি স্যার জানুয়ারিতেই হবে। আমাদের বলছে জানুয়ারি ফার্স্ট উইক, আমাদের বলেছে জানুয়ারির ফার্স্ট উইকে। জানুয়ারি 1st উইক বলছো? তোমরা নাড়ুলার, তাই তো? হ্যাঁ আমাদের স্যার। জিএনইউ নারুলা হচ্ছে একই বলছিল। আচ্ছা, আর একজন কে বললে, ফেব্রুয়ারি কে বললে? এই যে দেবদীপ স্যার বললে? শুভদীপ আচ্ছা শুভদীপ। আচ্ছা, শুভদীপ বললে। তুমি এখনো আজ নামটা চেঞ্জ করনি? স্যার করবো করবো স্যার। আর স্যার সৌমেন বাবু আজ কি বলছিলেন আমাদেরকে, মানে ইসির যে সৌমেন বাবু আছেন উনি বলছিলেন। উম, তবে আমি যে জিনিসটা জানি সেটা হচ্ছে সমস্ত অড সেমিস্টারের এক্সাম কিন্তু একসাথে হয়। ঠিক আছে, ফার্স্ট সেমিস্টার, তোমার থার্ড সেমিস্টার, এই এক্সাম গুলো একসাথে হয়। এবার যেটা হচ্ছে যে ফিফথ সেমিস্টার এটা তো আগে হয়ে যাচ্ছে, তো বাকি থাকছে ফার্স্ট আর থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারে কিন্তু জানুয়ারি থেকেই হবে। ওকে, তো আশা করা যায় তোমাদেরও জানুয়ারিতেই হবে। ফেব্রুয়ারি স্যার বলেছেন, জানি না কিছু ডিসকাশন অফিসে চলছে কিনা, যাই হোক আমরা জানুয়ারি ভেবে আমরা আপাতত পড়বো। যদি ফেব্রুয়ারি হয় সেটা আমাদের জন্য খুব ভালো, আমরা আরো বেশি টেস্ট দিতে পারবো। ঠিক আছে, चलो আজকে আমরা শুরু सर করবো। হ্যাঁ, বলো। सर फिफ्थ सेमेस्टर का जब एग्जाम चलेगा वो दिसंबर में, तो क्या हम लोग का छुट्टी रहता है क्या फर्स्ट सेमेस्टर वाला হ্যাঁ लोग হ্যাঁ का? হ্যাঁ হ্যাঁ, ছুটি থাকবে, ছুটি থাকে। এবার এখন কি হবে আমি জানি না, মানে নিয়ম তো চেঞ্জ হতেই পারে না সবসময়। নর্মালি যদি আদার্স কোনো সেমিস্টার এক্সাম চলে, তো অন্য সেমিস্টার গুলো হয় ছুটি থাকে, না হলে অনলাইনে ক্লাস হয়। ঠিক আছে, তো যাই হোক কিছু একটা হবে।
ওগুলো ঠিক নেই, ওগুলো সব কলেজ থেকে ঠিক করে, কলেজ থেকে যখন যেরকম তাদের সুবিধা মতো করবে। ওকে, এবার এসো আমাদের টপিকে এসো। আচ্ছা, আমাদের মডিউল টু, প্রত্যেকটা জিনিস আমরা পার্ট 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 করে পড়বো। মডিউল টু এর টপিকের নাম হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। আশা করি প্রত্যেকে আমার লেখা দেখতে পাচ্ছ, সিঙ্গেল ভ্যারিয়েবল ক্যালকুলাস। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝতে হবে, কেন নাম দেওয়া হচ্ছে, কেন বলা হচ্ছে এই জিনিসগুলো। ওকে, এই যে এখানে বলা হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল, সিঙ্গেল ভ্যারিয়েবল মানে কি বললাম, এখানে শুধুমাত্র একটাই ভ্যারিয়েবল থাকবে। ভ্যারিয়েবল মানে তোমরা প্রত্যেকে জানো যে কিছু একটা আইটেম বা কিছু একটা এলিমেন্ট যেটা ভ্যারি করছে, সবসময় ভ্যারি করবে। ওকে, তো এখানে একটাই ভ্যারিয়েবল থাকবে। ক্যালকুলাস কেন বলা হচ্ছে, এই যে পুরো পোর্শনটা আছে না, সেখানে পুরো পোর্শনে আমাদের ডেরিভেটিভ নিয়ে কাজ হবে। তোমরা ক্যালকুলাস ক্লাস 11-12 এ পড়েছো, সেখানে কি ছিল, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, এই সমস্ত টার্ম গুলো ছিল। এখানেও কিন্তু সেম কনসেপ্টই থাকবে, লিমিট, কন্টিনিউটি, ডেরিভেটিভ, এই সমস্ত জিনিসগুলোই থাকবে। এগুলো নিয়েই আমরা ডিসকাস করবো। ওকে, এখানে কি কি আছে সেটা একটু দেখে নাও তোমাদের সিলেবাসে। ফার্স্ট ফার্স্ট হচ্ছে রোলস থিওরেম। তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো যে এটা তো সিলেবাসে লিখেই দেওয়া আছে, তা আলাদা করে ডিসকাস করার কি দরকার। দরকার আছে, সিলেবাসে ক্ল্যারিটি থাকাটা ভীষণ ইম্পর্টেন্ট। যখনই তোমাকে কেউ জিজ্ঞেস করবে যে মডিউল টু তে তোমাদের কি কি আছে, তোমার মাথার মধ্যে যেন একদম ক্লিয়ার থাকে, মডিউল টু তে আমার 4টে টপিক আছে, রোলস থিওরাম, টেলর্স থিওরাম, ম্যাকলারেন্স থিওরাম, এরকম করে সিকোয়েন্স অনুযায়ী তোমার কাছে যেন মাথার মধ্যে একদম ক্লিয়ার থাকে। ওকে, বেশ। প্রথম হচ্ছে রোলস থিওরাম, নাম্বার টু হচ্ছে মিন ভ্যালু থিওরাম। কি বললাম, মিন ভ্যালু থিওরাম। মিন মানে কি, কে বলতে পারবে? মিন ভ্যালু থিওরাম, ল্যাগ্রাঞ্জিজ মিন মানে কি, মিন মানে কি? অ্যাভারেজ। অ্যাভারেজ। ওকে, অ্যাভারেজ। যদি তোমার কাছে এরকম পরপর পরপর কিছু, ধরো 2 3 4 5 6 7, 7টা পয়েন্ট বললাম, তোমাকে যদি জিজ্ঞেস করি মিন পজিশনে কে আছে, তুমি বলবে মাঝের এই পয়েন্টটা, তাই না? তো মিন মানে তুমি বলতে পারো যে মিডল কোনো একটা পজিশন, অ্যাভারেজ কিছু একটা পজিশন, ঠিক আছে? এবার এই মিন ভ্যালু থিওরাম তোমাদের সিলেবাসে বেশ কয়েকটা আছে, সেটা কি কি? ফার্স্ট হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম। ওকে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরামকে শর্টে বলা হয় এমভিটি। মানে এটা এমন নয় যে আমি শর্টে লিখছি, সেটা নয়, এমভিটি ইটসেলফ একটা ম্যাথমেটিক্যাল টার্ম, যার মানে হচ্ছে মিন ভ্যালু থিওরাম। যেমন কম্পিউটারে তোমরা পড়ো না সিপিইউ, একটা তোমার কম্পিউটারে একটা টার্ম, সেরকম এমভিটি হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। নাম্বার টু, ধরো কশি মিন ভ্যালু থিওরাম, কশি মিন ভ্যালু থিওরাম। এই এই জিনিসটাকে অনেকে অনেক রকম প্রোনাউন্স করে, কশি বলে, কেউ কচি বলে, আমাদের ইন্ডিয়ানরা ম্যাক্সিমাম কচি বলে। ওকে, এটাকে কষি বলা হয়। আবার অনেকে আবার কি বলে, কাঁচি বলে। কাঁচি নয় ঠিক আছে, কাঁচি বলবে না কেউ, কষি। ওকে, হয় কষি বলো না হলে কচি বলো। আচ্ছা, আর 3 নাম্বার হচ্ছে টেলার্স এমভিটি, টেলার্স এমভিটি, ঠিক, টেলার্স এমভিটি। টেলার্স এমভিটি আবার 2 রকমের হয়, টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, টেলার্স এমভিটি উইথ কশি রিমাইন্ডার। ওকে, 2 রকমের হয়, সেটা আমরা যখন পড়বো তখন ডিসকাস করব। তুমি চাইলে এখানে লিখে নিতে পারো, এখানে লিখে লিখে দিতে পারো যে টেলার্স এমভিটি 2 রকমের হচ্ছে, টেলার্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, প্রথম যেটা পড়লাম আর কি, ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার। সিলেবাসের কনসেপ্ট থাকাটা, সিলেবাসের ক্ল্যারিটি থাকাটা ভীষণ দরকার। নাম্বার টু হচ্ছে টেলার্স এমভিটি উইথ কি, কশি রিমাইন্ডার। ঠিক আছে, উইথ কশি রিমাইন্ডার, বেশ। এর সাথে আরেকটা জিনিস থাকে, মিন ভ্যালু থিওরেমে আরেকটা টপিক থাকে, সেটাকে বলা হয় ম্যাকলারেন্স এমভিটি, ম্যাকলারেন্স এমভিটি। ওকে, তো একইভাবে ম্যাকলারেন্স এমভিটিরও 2টো ভাগ থাকে, ম্যাকলারেন্স এমভিটি উইথ ল্যাগ্রাঞ্জ রিমাইন্ডার, ম্যাকলারেন্স এমভিটি উইথ কশি রিমাইন্ডার। ওকে, আপাতত আমি এই দুটো বললাম, এর সাথে আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে টেলর সিরিজ। সেটা আমি এখানে লিখলাম না, যখন পড়বো তখন বলবো। ওকে, তো ভালো করে একবার তুমি দেখে নাও মডিউল টু তে তোমাদের কি কি আছে, একদম যেন ক্লিয়ার হয়ে যায় জিনিসটা। তোমাদের মডিউল টু তে টোটাল 3টে টপিক আছে। কি কি বললাম, মডিউল টু তে টোটাল 3টে টপিক আছে, রোলস থিওরাম, মিন ভ্যালু থিওরাম, আর এটা হচ্ছে টেলর সিরিজ।
ওকে, মিন ভ্যালু থিওরেমের মধ্যে কতগুলো টপিক আছে? 4টে টপিক আছে। মিন ভ্যালু থিওরেম হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম, কশি মিন ভ্যালু থিওরেম, টেলর্স মিন ভ্যালু থিওরেম, আর হচ্ছে ম্যাকলারেন্স মিন ভ্যালু থিওরেম। মনে থাকবে, ল্যাগ্রাঞ্জ, কশি, টেলর্স আর হচ্ছে ম্যাকলারেন্স মিন ভ্যালু থিওরেম। ওকে, প্রথম আমি শুরু করব রোলস থিওরেম। ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। আচ্ছা, যখন তোমরা ক্লাসের মধ্যে নোট করছো, কোনো জায়গা যদি মিস হয়ে যায় যেটা লিখতে পারোনি, তাহলে সেটা আমাকে বলার দরকার নেই যে স্যার আগের স্লাইডে যা একবার যান, লিখতে পারিনি, সেটা বলার দরকার নেই। যদি কিছু মিস হয় যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, বুঝিনি, এটা বুঝিয়ে দিন, সেগুলো বলবে, আমি বুঝিয়ে দেবো। কারণ হচ্ছে কপি করার জন্য আলাদা করে পিছিয়ে গিয়ে ক্লাস স্টপ রেখে এগুলো করার কোনো মানে হয় না। এখন তোমরা প্রত্যেকে কলেজ স্টুডেন্ট হয়ে গেছো, ক্লাস নোট তো আমি দিয়েই দেবো, সেখান থেকে তুমি বাকিটা লিখে নিতে পারবে। ওকে, চলো হেডিং করো सर রোলস। হ্যাঁ বলো। सर वो लास्ट क्लास का नोट्स दे दीजिएगा। ডায়াগোনালাইজেশন না? আচ্ছা यस ঠিক सर। আছে। ওকে ওকে, ফার্স্ট টপিক লেখো রোলস থিওরেম। ওকে, কিছু কোশ্চেন আমাকে অ্যান্সার করো তোমরা। রোলস থিওরেমের ক্ষেত্রে তোমাদের ডিফারেন্সিয়েবিলিটি আর কন্টিনিউটি, এই দুটো কনসেপ্ট কাজে লাগবে। ওকে, এবং আমি 100% শিওর যে তোমাদের প্রত্যেকের ক্লাস 11-12-এ লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি এই তিনটে টপিক নিয়ে অনেক ভয় আছে, হ্যাঁ কিনা বলো? বলবে তোমরা? हाँ सर। অনেক কনসেপ্ট, অনেক ঘাটতি আছে। বেশ, আমি জিনিসটা বলি, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েবিলিটি ইটসেলফ একটা ভীষণ একটা বড় জায়গা, ক্যালকুলাস হচ্ছে ভীষণ বড় জায়গা। হুম? তোমাদের এই সেমিস্টারে তোমাদের ওইগুলো কিছুই প্রয়োজন পড়বে না, কিচ্ছু প্রয়োজন পড়বে না যে কন্টিনিউটি কিভাবে হচ্ছে চেক করো, ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা চেক করো, না, সেসব প্রয়োজন পড়বে না। আমি তোমাদেরকে কিছু টেকনিক বলে দেবো, সেগুলো মাথার মধ্যে রাখবে, রোলস থিওরেম, ল্যাগ্রাঞ্জ থিওরেমের সমস্ত জিনিস হয়ে যাবে। কন্টিনিউটি হচ্ছে কিনা চেক করার দরকার নেই, ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা চেক করার দরকার নেই, কিছু ট্রিক বলে দেবো, সেগুলো মনে রাখবে। যেমন ধরো সাইন এক্স, তোমরা প্রত্যেকে জানো সাইন এক্স কি? কন্টিনিউয়াস এভরিহোয়ার, হ্যাঁ কিনা? কে জানো না? সাইন এক্স কন্টিনিউয়াস এভরিহোয়ার, কে জানো না? কিছু স্ট্যান্ডার্ড এক্সাম্পল আছে যেগুলো তোমাকে মাথার মধ্যে রাখতে হবে। যেমন সাইন এক্স, সাইন এক্স হচ্ছে সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, পুরো রিয়েল অ্যাক্সিসের উপর সমস্ত জায়গায় কন্টিনিউয়াস হয়। সাইন এক্স হচ্ছে সমস্ত জায়গায় ডিফারেন্সিয়েবল হয়, ডেরিভেটিভ করলে তুমি কস এক্স পাবে। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। অঙ্ক করতে করতে আমি সেগুলো সব তোমাদেরকে বলে দেবো, তোমরা স্টার মার্ক করে সেগুলো পাশে 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 লিখে যাবে। ওকে, প্রথম কথা হচ্ছে রোলস থিওরেম জিনিসটা কি আগে সেটা বোঝো। ধরো তোমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স। ওকে, কি বললাম? এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন আছে। এবার এটা কন্টিনিউয়াস ফাংশন, ডিফারেন্সিয়েবল ফাংশন কি, সেসব তুমি কিচ্ছু জানো না, তোমার কাছে একটা ফাংশন আছে এফ অফ এক্স। ক্লিয়ার? প্রত্যেকটা জিনিস ভালো করে শিখবে। আজকে প্রথম যারা ক্লাস করছো, একটা হচ্ছে প্রেরণা ক্লাস করছো আর স্নেহা, তাই না? তোমাদের কোনো রকম কিছু অসুবিধা হলে বলবে, অবশ্যই বলবে। তো একটা ফাংশন তোমার কাছে দেওয়া আছে এফ অফ এক্স, আমি একটা ইন্টারভ্যাল নিচ্ছি। ইন্টারভ্যালটা কি? ক্লোজড ইন্টারভ্যাল এ বি। আচ্ছা, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে ক্লোজড ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল কি জিনিস জানো না? এমন কেউ আছো? তো এটা সম্ভবত ক্লাস 11-12-এ পড়েছো, ক্লোজড ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল। কেউ আছো ক্লোজড ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল কি জিনিস জানো না? একদম লজ্জা না করে বলবে, তুমি যতদিন লজ্জা করবে শিখতে পারবে না। হ্যাঁ দেবদীপ বলো। স্যার ডিসকাস করবেন দেবেন ক্লোজড আর ওপেন ইন্টারভালের ব্যাপারটা। আচ্ছা বলে দিচ্ছি, যদি না জানো অবশ্যই বলবে। ওকে, দেখো ধরো এটা হচ্ছে আমার রিয়েল অ্যাক্সিস। ওকে, আর এটা হচ্ছে আমার জিরো, জিরো পয়েন্টটা। এবার আমি একটা ইন্টারভ্যাল নিচ্ছি, ধরো এখানে আমি নিলাম 1, এখানে আমি নিলাম 2। এই যে 1-2 ইন্টারভ্যালটা নিলাম, এর মধ্যে ইনফাইনাইট পয়েন্ট আছে, হ্যাঁ কিনা? সমস্ত রিয়েল নাম্বার আছে 1-2 এর মধ্যে। এবার এখান থেকে এই যে আমি বাউন্ডারিটা নিচ্ছি না, এই বাউন্ডারি আমি দুরকম ভাবে নিতে পারি। দুরকম ভাবে বলতে কিরকম? একটা কেস হচ্ছে তুমি 1 পয়েন্টকে নিলে, 1 পয়েন্ট থেকে 2 পয়েন্ট পর্যন্ত সমস্ত পয়েন্টগুলোকে নিলে, 1 থেকে 2 পয়েন্ট পর্যন্ত সমস্ত পয়েন্টগুলোকে নিলে, মানে একটা বাউন্ডারি এমন ভাবে সেট করলে যেখানে কি হচ্ছে, তুমি 1 পয়েন্টকে তো নিচ্ছ 1 থেকে,
পয়েন্টকে নিচ্ছ, ওয়ানের থেকে গ্রেটার দেন সমস্ত পয়েন্ট নিতে 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 একদম টুতে গিয়ে শেষ করছো। তাহলে 1 থেকে এক্স্যাক্টলি 2 পর্যন্ত, তাহলে এই যে ইন্টারভ্যালটা হচ্ছে, এটা দেখো এই যে বাউন্ডারিটা তুমি নিচ্ছ, এটা একটা ক্লোজড বাউন্ডারি, যে আমার হ্যাঁ 1 থেকে শুরু হয়েছে, 2তে গিয়ে শেষ হচ্ছে, যার স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্ট তোমার কাছে একদম ক্লিয়ার। এটা হচ্ছে কি ক্লোজড ইন্টারভ্যাল। কি বললাম? এটা হচ্ছে ক্লোজড ইন্টারভ্যাল। তার মানে কি ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে আমার যে দুটো যে এন্ড পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, সেই দুটো এন্ড পয়েন্ট তোমার ইন্টারভ্যালের মধ্যে থাকবে ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে। আর ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে কি হয়? এরকম ওপেন ইন্টারভ্যালকে ডিনোট করা হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1, 2। এক্ষেত্রে কি হয়, 1 পয়েন্টকে ছেড়ে দিয়ে তার থেকে বড় সমস্ত পয়েন্টকে নেবে। এবার এক্ষেত্রে তুমি কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবে না যে তোমার ফার্স্ট পয়েন্ট কি। তুমি কি বলতে পারছো? ক্লোজড ইন্টারভ্যালে বলতে পারছো ফার্স্ট পয়েন্ট হচ্ছে 1। ওপেন ইন্টারভ্যালে তুমি কি করে বলবে ফার্স্ট পয়েন্ট কি? বলো তুমি কি পয়েন্ট নেবে, আমি তার থেকেও ছোট একটা পয়েন্ট করে দেবো। তুমি যদি বলো 1.1, আমি বলবো 1.01, ওয়ানের থেকে তো বড়, হ্যাঁ কি না? তো ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে তুমি কিন্তু ফার্স্ট পয়েন্ট বলতে পারবে না, একইভাবে ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে তুমি কিন্তু লাস্ট পয়েন্ট বলতে পারবে না। কেন? কারণ তোমার যে বাউন্ডারি যে পয়েন্ট দুটো, সেই পয়েন্ট দুটোকে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। সেই পয়েন্ট দুটোকে না নিয়ে তার ভিতরে যত পয়েন্ট আছে সমস্ত নাম্বারকে নেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে কি ওপেন ইন্টারভ্যাল। বোঝা গেল? তাহলে আমি একদম সহজ ভাষায় বলি, ক্লোজড ইন্টারভ্যাল মানে হচ্ছে বাউন্ডারি পয়েন্ট গুলো ইন্টারভ্যালের মধ্যে থাকবে, ওপেন ইন্টারভ্যাল মানে হচ্ছে বাউন্ডারি পয়েন্ট গুলো ইন্টারভ্যালের মধ্যে থাকবে। বাস, একদম সহজ ভাষায়। ক্লিয়ার হয়েছে সবার? ওকে, বেশ, এবার পয়েন্টে আসি। এফ অফ এক্স হচ্ছে আমার ফাংশন, আর এবি হচ্ছে একটা ক্লোজড ইন্টারভ্যাল। এবি হচ্ছে কি একটা ক্লোজড ইন্টারভ্যাল, ঠিক? এখন এই ফাংশন এফ অফ এক্স, এই ফাংশনটি রোলস থিওরেম স্যাটিসফাই করবে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে। প্রত্যেকটা জিনিস মন দিয়ে শোনো, তোমাদেরকে দেখো কোশ্চেন করতে হবে না, আমি কোশ্চেন করে করে পড়াচ্ছি। ওকে, তাই তোমার কাছে যে ফাংশনটা আছে এফ অফ এক্স, সেই ফাংশন রোলস থিওরেম স্যাটিসফাই করবে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে। কিভাবে বুঝবো এটা রোলস থিওরেম স্যাটিসফাই করছে? যদি তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি? নাম্বার ওয়ান হচ্ছে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, on closed interval ab। কি বললাম? f of x is continuous on closed interval ab। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার কাছে যে ফাংশন f of x দিয়েছে, সেটা a পয়েন্টেও কন্টিনিউয়াস হবে, b পয়েন্টেও কন্টিনিউয়াস হবে, আর a আর b এর মাঝে যত পয়েন্ট আছে সমস্ত পয়েন্টেই কন্টিনিউয়াস হবে। এবার এখন যদি জিজ্ঞেস করো যে স্যার কন্টিনিউয়াস কি জিনিস, সেটা এত শর্ট টাইমে বলা সম্ভব না। ওকে, তাও আমি ছোট ছোট করে জিনিসগুলো বলে দেবো, তোমরা দেখবে কোনো রকম অসুবিধা হবে না। লাস্ট 3 বছর 4 বছর ধরে তো আমি স্টুডেন্ট গুলোকে পড়ালাম, কারোর কোনোদিন কোনো অসুবিধা হয়নি এক্সামে। ওকে, নাম্বার টু। হচ্ছে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। কি বললাম? এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল। কোথায়? ইন ওপেন ইন্টারভ্যাল এবি। ভালো করে লক্ষ্য করো দুটো জিনিস, দুটোর মধ্যে ডিফারেন্স ভালো করে দেখো। প্রথমটা কি বললাম? কন্টিনিউয়াস হচ্ছে কোথায়? ক্লোজড ইন্টারভ্যাল এবির মধ্যে। সেকেন্ড কি বললাম? ডিফারেন্সিয়েবল হচ্ছে, সেটা কোথায়? ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে। ওকে, তার মানে আমি একটা জিনিস কি এখান থেকে বলতে পারি, যে এফ অফ এক্স যে ফাংশনটা, সেটা আমার এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, সেটা বলতে পারি? অ্যান্সার করো। এফ অফ এক্স ফাংশন আমার এ পয়েন্টে, দেখো ডিফারেন্সিয়েবল মানে অত ঝামেলার কিছু, সিম্পলি এরকম ভাবো তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে, এ পয়েন্টে তার ডেরিভেটিভ এক্সিস্ট করবে। তো এখানে কি বলছে? এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। এখান থেকে কি আমি এই কনক্লুশনটা বলতে পারি যে এফ অফ এক্স এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না? সেটা কি বলতে পারি? यस सर। Yes, sir. আচ্ছা, স্বপ্ননীল বলছে হ্যাঁ। আচ্ছা, আর আর কেউ কিছু বলবে? नो করণদীপ কি सर। বলছে? नो নো? सर, কেন কেন? क्योंकि सर
अगर साइन एक्स 0 से लेके पाई तक डिफाइंड है, मतलब कंटिन्यूअस है, देन डिफरेंशिएबल भी तो है। দেখো, তুমি পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়ে কখনো কনসেপ্টকে ডিসকাস করতে, কনসেপ্টকে কি বলে, তুমি ইমপ্লাই করতে পারবে না, ডিসকাস করতে পারবে। আমার কোশ্চেনটা অন্য জায়গায়। না, তোমার এক্সাম্পলটাও ঠিক আছে, একদম ঠিক আছে, ঠিক আছে, তুমি ঠিকই বলেছো, তোমার এক্সাম্পলটাও হবে। কিন্তু আমি থিওরিটিক্যাল কনসেপ্ট জানতে চাইছি। তোমরা যারা হ্যাঁ বলবে, একটু ভালো করে মন দিয়ে শোনো, মানে থিঙ্কিংটা একটু ডেভেলপ করার চেষ্টা করো। এখানে কি বলেছে? এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এবি, বাস, ফুল স্টপ, আর কিচ্ছু না। ওপেন ইন্টারভ্যাল এবির মধ্যে ডিফারেন্সিয়েবল হবে, কোথাও তো লেখা নেই যে আমার এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে না, এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে, এসব কিছু লেখা আছে কি? কিছুই লেখা নেই। তাহলে এ পয়েন্টে আমার ডিফারেন্সিয়েবল হতেও পারে, নাও হতে পারে। এ পয়েন্টের উপর ডিফারেন্সিয়েবিলিটি নিয়ে আমার কোনো রেস্ট্রিকশন নেই। তো যদি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল হয়, কিছু ম্যাটার করে না, হতেও পারে। যদি এ পয়েন্টে ডিফারেন্সিয়েবল না হয়, সেক্ষেত্রেও কিছু ম্যাটার করে না। আমাকে শুধু কি দেখতে হবে? আমাকে দেখতে হবে যে ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে সে ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। যদি হচ্ছে, ওকে, ফাইন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, প্রথমটার ক্ষেত্রে যদি বলি, প্রথমটার ক্ষেত্রে, এক্ষেত্রে দেখো, যদি আমি দেখি যে আমার এ পয়েন্টে কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে প্রবলেম আছে। কারণ এখানে কন্ডিশনের মধ্যেই বলে দিয়েছে এ পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে। প্রত্যেকটা জিনিস ডিপলি ভাবো এই জিনিসগুলোকে। এ পয়েন্টে যদি কন্টিনিউয়াস না হয় তাহলে প্রবলেম আছে। আর এ পয়েন্টে যদি ডিফারেন্সিয়েবল না হয়, কোনো প্রবলেম নেই, ডিফারেন্সিয়েবল হলো কি না হলো ডাজ নট ম্যাটার। ঠিক আছে, চলো নাম্বার 3, 3 নাম্বার পয়েন্ট। নাম্বার 3 বলছে, এই যে তোমার দুটো এন্ড পয়েন্ট না, এ আর বি, সেই এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো সেম হতে হবে। মানে কি? এফ অফ এ দিস ইজ ইকুয়ালস টু এফ অফ বি। এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো সেম হতে হবে। জিনিসটা কি রকম? যেমন ধরো, ফর এক্সাম্পল আমি একটা নিচ্ছি। ধরো বললাম এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বললাম। ওকে, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বললাম, আর ধরো ইন্টারভ্যালটা আমি নিলাম -1, 1। ওকে, -1, 1। এবার তুমি এফ অফ -1 ক্যালকুলেট করো, কত আসছে বলো? 0, হ্যাঁ কিনা? এফ অফ -1 কত আসছে? 0। এফ অফ 1 কত আসছে? সেটাও দেখো 0। তার মানে কি, এন্ড পয়েন্টে কি হলো, ফাংশনাল ভ্যালু দুটো সেম চলে এলো। আচ্ছা, কারোর মনের মধ্যে কোনো ডাউট আছে যে স্যার ফাংশনাল ভ্যালু কি জিনিস? কোনো রকম ডাউট রাখবে না, ডাউট নিয়ে ক্লাস শেষ করে যাবে না, আমার কথা হচ্ছে এটা। ওকে, যদি মানে আমি একটু অন্য রকমের, ব্যাপারটা হচ্ছে আমরা যেরকম টিচারের কাছে পড়ে এসেছি, স্যার আসতেন, আসলেন, পড়ালেন, হয়ে গেল, বাস। ওকে, কিছু কিছু স্যার এরকম পেয়েছি যারা বেশ মজা করে পড়াতেন, ভালো লাগতো। ওকে, আর তুমি যদি মানে সিনিয়রদের সাথে কথা বলো, আমার কাছে যারা পড়েছে, তোমাদের কলেজে অনেক আছে, সিএসসি ডিপার্টমেন্টে প্রচুর স্টুডেন্ট আছে। আমি লাস্ট সেমিস্টারে পড়িয়েছি প্রায় 80-85 জন মতো পড়িয়েছি, ঠিক আছে? সেরকম 80 জন মতো তো হবে, তার বেশি হবে। তো ওদের একটা কমন একটা কি বলবো দোষ ছিল, সেই দোষটা আমার খুব পছন্দ হতো। সেই দোষটা কি জানো? আমার যখন ক্লাস শেষ হয়ে যেত, ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে নর্মালি স্টুডেন্টরা কি করে, চল ভাই হয়ে গেছে এবার বাড়ি যায়, বা চল ভাই একটু দোকানে যাই, এরকম। ওরা না ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও 5 মিনিট 10 মিনিট রুমের মধ্যেই বসে থাকতো। কি করতো? রুমের মধ্যে বসে তারা নিজেদের মধ্যে গল্প করতো, বা আমার সাথে একটু গল্প করতো। মানে ওরা সেই জিনিসটা ওরা ফিল করতো যে স্যারের কাছে এমন নয় যে আমাদেরকে একটু কি বলবো পার্সোনালিটি মেনটেন করে বা একটু হেজিটেট করে থাকতে হবে, সেরকম নয়। ওকে, একদম ফ্রিলি থাকবে। ফ্রিলি থাকলে কি হবে, তুমি নিজে ফ্রিলি কোশ্চেন জিজ্ঞেস করতে পারবে। ওকে, তাহলে আমি এখানে 3টে পয়েন্ট করলাম, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল, আর একটা হচ্ছে এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু দুটো সেম। এখন কি বলছে, যদি কোনো ফাংশন এই 3টে কন্ডিশন স্যাটিসফাই করে, তাহলে দেন then there exists there exists at least at least a point
at least a point C কোথায় belongs to open interval AB কোথায় apply করবে belongs to open interval AB ওকে ওপেন ইন্টারভাল AB এর মধ্যে একটা পয়েন্ট লাই করবে such that f dash c is equals to 0 কি বললাম such that f dash c this is equals to হচ্ছে কত 0 ভালো করে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো কি বললাম তোমাকে স্টেটমেন্ট মুখস্থ করতে হবে তোমাকে স্টেটমেন্ট বুঝতেও হবে ভালো করে একটু শোনো কি বলছি তোমার কাছে একটা ফাংশন আছে f of x একটা ইন্টারভ্যাল আছে ক্লোজড ইন্টারভ্যাল ab সেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে ক্লোজড ইন্টারভ্যাল ab এর মধ্যে ডিফারেন্সিয়েবল হবে ওপেন ইন্টারভ্যাল ab এর মধ্যে আর দুটো এন্ড পয়েন্টে ফাংশন ভ্যালু সেম হবে ওকে যদি এই তিনটে কন্ডিশন হোল্ড করে তখন আমি বলতে পারবো কি এটা রোলস থিওরেম স্যাটিসফাই করতে পারে কিন্তু তোমাকে আরো একটা জিনিস চেক করতে হবে সেটা কি দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট এই যে আমি এখানে একটা ওয়ার্ড লিখেছি না অ্যাট লিস্ট এটার মানে কি তার মানে সেখানে কিন্তু মোর দেন ওয়ান পয়েন্টও এক্সিস্ট করতে পারে ওকে মোর দেন ওয়ান পয়েন্টও এক্সিস্ট করতে পারে সেটা নিয়ে কোনো চাপ নেই কিন্তু মিনিমাম একটা পয়েন্ট সবসময় পাবে সেটা কিভাবে স্যাটিসফাই করবে না এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 তার মানে কি তোমার কাছে যে এফ অফ এক্স ফাংশনটা ছিল তার তুমি ডেরিভেটিভ করবে ডেরিভেটিভ করে যেটা পাবে সেখানে এক্স ইকুয়ালস টু সি পুট করবে দেখবে তার রেজাল্ট আসবে 0 বুঝতে পারলে বেশ এবার এই রোলস থিওরেমের যে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন মানে জিওমেট্রিক্যালি এটা কি বোঝাচ্ছে সেটা অ্যাকচুয়ালি প্রত্যেক বছরে আমি পড়িয়েছি ওটা আসে না জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন এক্সামে আসে না কিন্তু প্রত্যেক বছর আমি পড়াই এই বছর আমি পড়াচ্ছি না যেহেতু তোমাদের সময়টা খুব কম আছে ওকে জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন বোঝাতে গেলে আজকে পুরো ক্লাসটাই আমার চলে যাবে তো আমি একদম অঙ্ক সলভ করবো কারণ তোমাদের এক্সামে অঙ্কই আসবে এবং তোমাদেরকে ধীরে ধীরে বোঝাবো কিভাবে তুমি কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবিলিটি এই জিনিসগুলো বুঝবে ঠিক আছে কিন্তু তার আগে আমি স্লাইডটা চেঞ্জ করছি একজন আনমিউট করবে দেবদীপ আনমিউট করো দেবদীপ হ্যাঁ বলুন হ্যাঁ তুমি একদম নিজের মতো করে আমাকে বলো রোলস থিওরেমের স্টেটমেন্ট কি রোলস থিওরেম স্টেটমেন্ট হচ্ছে একটা এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল কন্টিনিউয়াস হবে ইন ক্লোজড ইন্টারভাল হুম আর ওপেন ইন্টারভেল হবে কন্টিনিউয়াস এন্ড ডিফারেন্সিয়াল আর ক্লোজড ইন্টারভ্যালে হচ্ছে এটা হচ্ছে মানে ক্লোজড ইন্টারভ্যাল যেটা হচ্ছে বাউন্ডারি পয়েন্ট দুটো বাউন্ডারি পয়েন্টকে ইনক্লুড করা হবে যা দুটো ক্লোজড ইন্টারভ্যাল আছে আর ওপেন ইন্টারভ্যালও আছে আর এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হতেই হবে তাহলেই রোলস থিওরেমের সূত্রটা সফল হবে না কমপ্লিট হলো না কে বলবে স্নেহা বলো দেখি স্নেহা হ্যালো। হ্যাঁ বলো হ্যাঁ, তো রোলস থিওরাম হচ্ছে বেসিকলি এফ অফ এক্স এর একটা ফাংশন থাকবে। হুম যদি এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস অন দ্য ক্লোজ ইন্টারভাল এ বি, তাহলে আর সেকেন্ড অপশন হচ্ছে এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অন ওপেন ইন্টারভাল এ বি। হুম আর থার্ডটা হবে হচ্ছে এফ অফ এ ইজ ইকাল টু এফ অফ বি, হুম দেন there exists at least one point in C in open interval AB such that f dash C equals to 0 হবে। হুম না দেখে বললে না দেখে বললে না মানে খাতায় যেটা রইলো সেটা দেখে বললাম। আর না না দেখে বলতে হতো ঠিক আছে না আমি তোমার বলা দেখে বুঝতে পারলাম যে সামনে খাতাটা দেখছো আর একজন বলবে কারণ দীপ বলো না দেখে বলবে ঠিক আছে একদম নিজের ল্যাঙ্গুয়েজে Yes, sir. Sir, if a function is defined on closed interval AB, then and if it is continuous on closed interval A comma B and is differentiable on open interval A comma B, there and the value of function on A is equal to the value of function of B, then there exists a point C where f dash C is equal to 0. ওকে ভেরি গুড ভালো হয়েছে কিন্তু একটা জিনিস মিস করে গেছো সেটা হচ্ছে এই পয়েন্টটা দেয়ার এক্সিস্ট এ পয়েন্ট নয় দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট সেখানে কিন্তু মোর দ্যান ওয়ান পয়েন্টও থাকতে পারে ওকে Okay. বাকি বাকি সব ঠিক আছে
ওকে, প্রত্যেকটা জিনিস পড়ার পরে প্রত্যেকে এভাবে না দেখে নিজে বলার চেষ্টা করবে। ওকে, মানে আমি তোমাদেরকে প্রথম একটা জিনিস বলে দিই, প্রত্যেকটা লেভেলের মধ্যে অনেক কিছু ডিফারেন্স থাকে। যেমন তোমরা ক্লাস 10 পর্যন্ত একরকম ভাবে পড়াশোনা করে এসেছো, 11 12 একরকম পড়াশোনা করেছো, কলেজে উঠে কিন্তু পড়াশোনা জিনিসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখবে তোমাদের মানে অনেক থিওরি পড়তে হচ্ছে। এই যেমন একটা থিওরি পড়লে, মানে এখানে তুমি দেখবে যে অঙ্ক শুধুমাত্র অঙ্ক নয়, অঙ্কের মধ্যে অনেক জিনিস থাকবে মুখস্থ করার মতো। ঠিক আছে, তো প্রত্যেক লেভেলে প্রত্যেক বয়সের সাথে অনেক কিছুই চেঞ্জ হয়। তো এটাও একটা চেঞ্জ, এগুলোকে অ্যাডপ্ট করতে হবে, কিছু করার নেই। চলো আমরা অঙ্ক সলভ করব। কোশ্চেন লেখো। আমি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন করালাম না, ঠিক আছে, তোমাদেরকে বলেই দিচ্ছি, যদি পরীক্ষা পিছিয়ে যায় আমি অবশ্যই করাবো, কারণ জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমার খুব ফেভারিট জিনিস। কোশ্চেন লেখো, ভেরিফাই ভেরিফাই রোলস থিওরেম for the function, verify Rolle's theorem for the function f of x is equals to x square minus 6x plus 8 in the interval 2 comma 4, in the interval 2 comma 4। তোমাকে রোলস থিওরেম ভেরিফাই করতে বলেছে, প্রত্যেকটা জিনিস ভালো করে দেখবে, আর দেবটি ভালো করে দেখবে। তুমি, তোমার এখানে একটা ডাউট আছে। ওকে, তুমি এর আগে আমাকে অঙ্ক পাঠিয়েছিলে রোলস থিওরেম নিয়ে। প্রথম কথা হচ্ছে এখানে এফ অফ এক্স কি দিয়েছে। হেয়ার f of x is equals to x square minus 6x plus 8, okay, and the interval is closed interval 2 comma 4, okay। বেশ, রোলস থিওরেমের প্রথম পয়েন্ট কি বলছে, f of x is continuous in closed interval a comma b, তাই না? তো প্রথম পয়েন্ট আমরা লিখবো, কিন্তু কন্টিনিউয়াসটা তোমাকে কি চেক করাতে হবে? না, কন্টিনিউয়াস দেখানোর প্রয়োজন নেই। কেন দেখানোর প্রয়োজন নেই সেটা বলে দিচ্ছি, মন দিয়ে শুনবে, ঠিক আছে। এখানে যে এফ অফ এক্স বলে দিয়েছে, এই যে এফ অফ এক্স, এই এফ অফ এক্সটা কি বলতো? পলিনোমিয়াল। polynomial, পলিনোমিয়াল, পলিনোমিয়াল, ভেরি গুড। আর প্রত্যেকটা পলিনোমিয়াল, প্রত্যেক পলিনোমিয়াল কিন্তু সব সময় কি হয়, কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয়। ওকে, পুরো হোল রিয়েল অ্যাক্সিসের উপরে এভরি পলিনোমিয়াল ইজ অলওয়েজ কন্টিনিউয়াস অ্যান্ড অলওয়েজ ডিফারেন্সিয়েবল। মনে থাকবে, এভরি পলিনোমিয়াল ইজ অলওয়েজ কন্টিনিউয়াস অ্যান্ড অলওয়েজ ডিফারেন্সিয়েবল। এই যে বললাম মুখে, তোমরা পাশে স্টার দিয়ে এরকম করে একটা আলাদা একটা জায়গা তৈরি করে নেবে খাতার মধ্যে, স্টার দিয়ে লিখে রেখে নাও যে এভরি পলিনোমিয়াল ইজ অলওয়েজ কন্টিনিউয়াস অ্যান্ড ডিফারেন্সিয়েবল এভরিহোয়ার। এভরিহোয়ার কথাটা বলবে, ঠিক আছে। তো এখানে লেখো সিন্স, বা এইভাবে লেখো, হেয়ার এফ অফ এক্স ইজ এ polynomial, okay, here f of x is a polynomial, and we know that every polynomial is continuous কোথায়, এভরিহোয়ার। আচ্ছা, এভরিহোয়ার কথাটার মানে কি? এভরিহোয়ার কথাটার মানে কিন্তু এমন নয় যে সমস্ত জায়গায়, রিয়েল অ্যাক্সিসের উপরে সমস্ত জায়গায়। ওটা বাই ডিফল্ট বুঝে নিতে হবে, সমস্ত টেক্সট বুকে শুধুমাত্র এভরিহোয়ার কথাটাই লেখা থাকে। ওকে, তো রিয়েল অ্যাক্সিসের উপরে সমস্ত জায়গায় এটা কন্টিনিউয়াস। ওকে, তাহলে কি হচ্ছে, তোমার এফ অফ এক্স কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, তাহলে প্রথম পয়েন্ট কিন্তু কমপ্লিট। ওকে, নাম্বার 2, সেকেন্ড পয়েন্ট কি, ডিফারেন্সিয়েবল। এবং এক কনসেপ্ট, সেম কনসেপ্ট, যে পলিনোমিয়াল ইজ ডিফারেন্সিয়েবল এভরিহোয়ার। তো সিন্স polynomial is differentiable
differentiable everywhere কমা দিয়ে লেখো f of x is differentiable কোথায় বলো তো? in open interval 2,4। ওকে, আমার যেখানে দরকার সেটাই আমি শুধু লিখবো, বাকি লেখার দরকার নেই। আমার 2,4 এর মধ্যে ডিফারেন্সিয়েবল কিনা সেটা শুধু দরকার। নাম্বার 3 কি ছিল? কে বলবে? প্রেরণা বলো, নাম্বার 3 কি ছিল? স্যার এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি হবে। হ্যাঁ, এফ অফ এ ইকুয়ালস টু এফ অফ বি, তার মানে হচ্ছে দুটো এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম কিনা আমাকে চেক করতে হবে। ওকে, তাহলে f(2) কত হচ্ছে? স্যার মানে কি এখানে এফ অফ টু ইকুয়ালস টু এফ অফ ফোর হবে? হ্যাঁ, f(2) ইকুয়ালস টু f(4) হবে। ওকে, আর সেটা তোমাকে ক্যালকুলেশন করে দেখাতে হবে। f(2) মানে কত হচ্ছে বলো? 2² মাইনাস কত আছে? 6 × 2 প্লাস 8। ওকে, তোমার কত হচ্ছে? 4 - 12 প্লাস হচ্ছে 8, তার মানে কত হচ্ছে? 0 হচ্ছে। ওকে, তাহলে f(4) দেখো 0 হচ্ছে কিনা। f(4) ইকুয়ালস টু 4² মাইনাস 6 × 4 প্লাস 8। ওকে, 16 - 24 প্লাস হচ্ছে 8, দিস ইজ ইকুয়ালস টু 0। ওকে, তার মানে দেখো এটা রোলস থিওরেমে যে তিনটে কন্ডিশন ছিল সেই তিনটে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে। তো নিচে লেখো, সো f of x is satisfying all the three conditions of Rolle's theorem। ঠিক, all the three conditions of Rolle's theorem। আচ্ছা, এই যে আমি জিনিসটা লিখেছি না, th ডট, এভাবে কিন্তু তোমরাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই এগুলোতে। থিওরামটাকে শর্টে লেখা হচ্ছে th ডট, যেমন ধরো সলিউশন কি এভাবেও লেখা হয়, SOL তারপর মাথায় এভাবে n, এভাবেও লেখা হয়। ওকে, আচ্ছা, এখানে একটা কমন মিস্টেক যেটা স্টুডেন্টরা করে সেটা আমি তোমাদেরকে বলবো। এই যে জিনিসটা আমি লিখলাম না, সো এফ অফ এক্স ইজ স্যাটিসফাইং অল দ্য থ্রি কন্ডিশনস অফ রোলস থিওরাম, তার মানে তারা ভেবে নেয় যে হেন্স রোলস থিওরাম ইজ ভেরিফাইড। না, সেটা কিন্তু নয়, এটা একদম ভুল। এই জিনিসটা যেন করবে না তোমরা। ওকে, এখানে আমি কি দেখালাম? আমি শুধু এটা দেখালাম যে রোলস থিওরামের যে তিনটে কন্ডিশন ছিল সেই তিনটে কন্ডিশন আমার এফ অফ এক্স ফাংশন স্যাটিসফাই করছে। এখনো ভেরিফাই কিন্তু আমার কমপ্লিট হয়নি। এরপর আমাকে কি করতে হবে? আমার দেখো ল্যাঙ্গুয়েজটা কি ছিল, দেন এই যে দেন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট এ পয়েন্ট সি বিলংস টু ওপেন ইন্টারভ্যাল এ বি সাচ দ্যাট এফ ডট সি ইকুয়ালস টু 0। তাহলে এখনো তোমার একটা কাজ বাকি আছে, সেই কাজটা কি? তোমাকে এরকম একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে সি। সেই পয়েন্টটা কোথায় খুঁজতে হবে? ওপেন ইন্টারভ্যাল 2,4 এর মধ্যে। ওপেন ইন্টারভ্যাল 2,4 এর মধ্যে তোমাকে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যার জন্য এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0 হবে। ওকে, ঠিক আছে, তাহলে এফ অফ এক্স ইজ স্যাটিসফাইং অল দ্য থ্রি কন্ডিশনস অফ রোলস থিওরাম। এবার তুমি লেখো, অ্যাকর্ডিং টু রোলস থিওরাম, there exists at least a point c belongs to কোথায়? 2,4 such that f dash c equals to 0। ওকে, ল্যাঙ্গুয়েজটা আমি একবার লিখে দিলাম। তুমি আমাকে বলো f dash x কত হচ্ছে? f dash x equals to কত হচ্ছে বলো? 2x minus 6 2x minus 6। ওকে, নাও f dash c equals to 0 হচ্ছে না রোলস থিওরাম অনুযায়ী? f dash c equals to 0, this imply 2c minus 6, this is equals to 0, this imply c is equals to কত? 3 হচ্ছে, c is equals to 3 হচ্ছে। এবার তুমি দেখো, তুমি সি পয়েন্ট পেয়ে গেছো। এবার তুমি দেখো এই পয়েন্টটা তোমার ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা।
এমন অনেক অঙ্ক পাবে যে সি এর ভ্যালু যেটা আসছে সেটা ইন্টারভ্যালের মধ্যে লাই করছে না। আমি আজকেই করবো সেরকম অঙ্ক। ওকে, তখন তুমি বলবে যে হেন্স রোলস থিওরাম ইজ নট ভেরিফাইড। এখানে যেহেতু তোমার সি পয়েন্ট কত এসছে, 3 এসছে, সি পয়েন্ট যেহেতু তোমার ওপেন ইন্টারভ্যাল 2,4 এর মধ্যে লাই করছে, তাই না, 2,4 এর মধ্যে লাই করছে, তার মানে কি হচ্ছে, হেন্স রোলস থিওরাম ইজ ভেরিফাইড। যদি এটা লাই না করতো, তোমার ইন্টারভ্যাল যদি 1,2 থাকতো, তখন কিন্তু হতো না। ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার কনসেপ্ট? বা ইন্টারভ্যাল যদি 2,3 থাকতো, তখনও কিন্তু হতো না। তোমার ইন্টারভ্যালটা 2,4 না থেকে যদি কোশ্চেনে ইন্টারভ্যালটা 2,3 বলে দিত, তখনও কিন্তু তোমার এটা হতো না, কারণ এখানে 3 পয়েন্ট কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে নেই। বোঝা গেল? তো নিচে লেখো, হেন্স হেন্স রোলস থিওরাম রোলস থিওরাম ইজ ভেরিফাইড। রোলস থিওরাম ইজ ভেরিফাইড। দেখো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা, প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো। ওকে, প্রত্যেকে ক্লিয়ার, কারো কোনো ডাউট নেই? ডাউট থাকলে ফটাফট বলো, আমি একটা অঙ্ক করতে দেবো তোমাদেরকে। কোশ্চেন লেখো, ভেরিফাই রোলস থিওরাম ভেরিফাই রোলস থিওরাম ফর এক্স কিউব মাইনাস 4x। ওকে, কোথায়? ইন ক্লোজড ইন্টারভ্যাল -2,2, -2,2। আচ্ছা, যারা তো আগে পড়ছিলে তারা জানো, তোমরা দুজন নতুন জয়েন করলে একবার শুনে নাও। আমি এরকম ক্লাসে বসে অঙ্ক তোমাদেরকে করতে দেব। তোমাদের কাজ কি, আমি এখানে টাইম ধরে ধরে দেবো। এখন যেমন 8:45, ওকে, তোমাদের 5 মিনিট টাইম দিচ্ছি। 5 মিনিটের মধ্যে অঙ্কটা যেভাবে আমি সলভ করলাম ওইভাবে কমপ্লিটলি সলভ করে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাবে। গ্রুপে নয় কিন্তু, পার্সোনালি হোয়াটসঅ্যাপে সলভ করে ছবি তুলে পাঠাবে। নাও করো, 5 মিনিট টাইম দিলাম। স্যার ভেরিফাইড স্যার। আচ্ছা, পাঠাও দেখি কি করেছো। আচ্ছা। অঙ্কিতা ঠিক আছে।
ওকে, আর কেউ? আশিস, কি এর আগে তুমি জয়েন্টের জন্য পড়তে, জয়েন্ট দিয়েছো? नहीं सर। তাহলে তোমার অ্যান্সার করার টেকনিক এত শর্ট কেন? सर हम नीट का জয়েন্ट, स्टूडेंट है तो उसमें फिजिक्स নিটের के জন্য? लिए जल्दी जल्दी হ্যাঁ, करना पड़ता है। हाँ বুঝতে পেরেছি। না, আমি তোমার অ্যান্সার করা দেখেই বুঝতে পেরেছি যে হয় জয়েন্ট বা নেট কিছু একটা হয়তো পড়তে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে ওটাই ডিফারেন্স, আমাদের এডুকেশন সিস্টেমটা এমন না, মানে আমরা যেভাবে পড়ি আর এক্সাম গুলো যেভাবে হয় কমপ্লিটলি ডিফারেন্ট হয়। ভালো করে একটু মন দিয়ে শোনো প্রত্যেকে, আমি যেটা বলছি। হ্যাঁ দেবদীপ, ঠিক আছে। দেখো, কথা হচ্ছে যে তুমি যেভাবে অ্যান্সার করেছো ওইভাবে অ্যান্সার করলে এই একটা কোশ্চেনে 5 নাম্বার থাকবে, তুমি হয়তো খুব বেশি হলে ম্যাক্সিমাম 2 নাম্বার পাবে। আর এখানে তোমার কোনো দোষ নেই, তোমার অঙ্ক একদম ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই কোশ্চেনে 5 নাম্বার দেওয়া হয়েছে। এবার একটা স্টুডেন্ট ধরো, কেউ আমার মতো এভাবে যেভাবে করেছি ডিটেলসে লিখে 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 করেছে। আর তুমি বলো, আমি যদি খাতা চেক করি, তোমাকে আমি 5 মার্কস দেবো, না যে স্টুডেন্ট এভাবে লিখে করেছে তাকে আমি 5 মার্কস দেবো? কিছু করার নেই, আমাদের এডুকেশন সিস্টেম এরকম, তো এডুকেশন সিস্টেম মতো আমাদেরকে চলতে হবে। মানে আমরা তো এডুকেশন সিস্টেম চেঞ্জ করতে পারবো না, হ্যাঁ কি না? ঠিক আছে, তো একটু লিখে করবে, যেন তুমি 5 মার্কসটা গেইন করতে পারো। না হলে কি হবে, তুমি দেখবে তুমি তো ভালো এক্সাম দিয়েছো কিন্তু তোমার সিজিপিএ কম চলে আসছে। আর এই জিনিসগুলো মানে এরকম তোমাদের দেখবে অনেক পরিচিত ফ্রেন্ড সার্কেল আছে, যে মনে হয় এই ছেলেটা তো খুব ট্যালেন্টেড, এত কম নাম্বার পেলো কেন? অ্যাকচুয়ালি ট্যালেন্টেড যে সমস্ত স্টুডেন্টরা থাকে তাদের একটা টেকনিক থাকে যে শর্টে, কম টাইমে, ফাস্ট জিনিসগুলো করার। তার ফলে কি হয়, ওখানে নাম্বারটা কম চলে আসে। কিন্তু ট্যালেন্টেড হওয়া তো দোষের নয়, এই জিনিসগুলো একটু মডিফাই করে নেবে। এই যে স্বপ্নীল ओके যেমন सर। খুব, ঠিক আছে, স্বপ্নীল যেমন খুব সুন্দর একদম লিখে লিখে সমস্ত জিনিসটা পড়েছে, ওকে, এ অবভিয়াসলি এখানে এভাবে লিখবে, ফুল মার্কস পাবে। হুম, করণদীপ ঠিক আছে, করণদীপেরও ঠিক আছে, রাজদীপেরও ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা, তো রাজদীপ তুমি একটু ওখানে ইন্টারভ্যালটা লিখে দেবে, ঠিক আছে? 1 নাম্বার পয়েন্ট যেমন লিখেছো না, এফ অফ এক্স ইজ পলিনোমিয়াল, সো ইট ইজ কন্টিনিউয়াস এভরিহোয়ার, সেটা নয়। তোমার কিন্তু এভরিহোয়ার কন্টিনিউয়াস কিনা সেটা কোশ্চেনে জানতে চাইনি, তোমার জানতে চেয়েছে এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস কিনা। তো তোমার কনসেপ্ট হচ্ছে পলিনোমিয়াল এভরিহোয়ার কন্টিনিউয়াস হয়, তো তুমি লেখো সো ইট ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল -2,2। একইভাবে পরেরটা, সো ইট ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল -2,2। এই যে যেমন এখানে লিখেছি আমি, এই যে ডিফারেন্সিয়েবল ইন -2,4। ওকে। ঠিক আছে স্যার। হুম। স্যার আপনাকে পার্সোনালি পাঠাবো? হ্যাঁ, পার্সোনালি পাঠাও, গ্রুপে পাঠিও না। হ্যাঁ, প্রেরণার একদম ঠিক আছে। আহ, হ্যাঁ ঠিক আছে। স্কোয়ার রুট অফ 4/3 আসছে, এফ ড্যাশ সি 3x² - 4। ওকে, ঠিক আছে। স্যার ওটা কি আবার 2/√3 লিখবো? আবার না না, কি ওই রুট দরকার নেই, থেকে কনভার্ট করবো? দরকার নেই। তুমি যদি বুঝে যাও যে তোমার ইন্টারভ্যালের মধ্যে থাকছে, ব্যাস, দ্যাটস এনাফ। তোমার ওটা আর সিম্পলিফাই করার দরকার নেই। ওকে স্যার। ওকে, তাহলে এটা আমি আর করব, প্রত্যেকেই তো পেরেছো, করার কি দরকার আছে? বেটার আমি অন্য একটা অঙ্ক করি, ভালো দেখে। স্যার পাঠিয়েছি, একবার চেক করুন। দেখছি। Continuous everywhere, polynomials are differentiable in -2,2। সি স্কোয়ার ইকুয়ালস টু 4/, আচ্ছা তুমি সি স্কোয়ার ইকুয়ালস টু 4/3 করেছো, এবার সেখানেই তুমি ওপেন ইন্টারভ্যাল -2,2 করে দিয়েছো, এটা কিন্তু ভুল। সি পয়েন্টটা তোমাকে দেখাতে হবে,
সি পয়েন্ট ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকছে। ওকে, তো এখান থেকে কি করবে, সি ইজ ইকুয়ালস টু 2/√3 বিলংস টু -2,2। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। এটা আমি আর করছি না, প্রত্যেকে যেহেতু পেরেছো। একটু অন্যরকম অঙ্ক দেওয়ার চেষ্টা করি। ওকে, নেক্সট কোশ্চেন। ভেরিফাই Rolle's theorem for f of x equals to tan x. Okay, f of x equals to tan x in 0, pi. In 0, pi. Correct. Verify Rolle's theorem for f of x equals to tan x in 0, pi. এটা তো একবার দেখেই বুঝতে পারা উচিত, টাইম লাগছে কেন? স্যার, হুম, এটা তো নন কন্টিনিউয়াস না? নন কন্টিনিউয়াস বলে কোনো শব্দ হয় না, ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে। আহ আচ্ছা। হুম, তো না এটা মানে তোমার ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে, 0 টু পাই এর মধ্যে কন্টিনিউয়াস হচ্ছে। স্যার আমি করে ঠিকই করছি। পাঠাবো? পাঠাও। দেবদীপ হয়নি। স্যার এগোচ্ছি কিভাবে, এটা ঠিক হচ্ছে এগোনোটা? না, सर tan x pi/2 पे कंटिन्यूस डिफरेंशिएबल होता है? তুমি ভাবো, তুমি বলো। सर क्योंकि मेरे को नहीं लगता डिफरेंशिएबल होता है। আহ, বলে দিচ্ছি, দাঁড়াও একটু ওয়েট করি, বাকিরা কে কি অ্যান্সার করছে দেখি। স্যার তাই তো বললাম, কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়াল দুটোই তো হবে না। বলে দিচ্ছি, দাঁড়াও আর একটু ওয়েট করি, দেখি কেউ যদি অ্যান্সার করে। सर आई थिंक वो कंटिन्यूस होता है बट डिफरेंशिएबल नहीं होता पाई/2 पे। হুম, বেশ, এখানে এসো প্রত্যেকে। ধরো এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। প্রত্যেকে বোঝার চেষ্টা করো। ওকে,
ওকে, এদিকে দেখো। তো এই পয়েন্টটা কত? এটা হচ্ছে আমার 0 পয়েন্ট, ঠিক। এখানে ধরো আমি বললাম π/2, এখানে ধরো পাই, এখানে ধরো 3π/2, এইভাবে ধরো পয়েন্ট গুলো যাচ্ছে। ওকে, আচ্ছা, π/2 তে আমি একটা ডটেড লাইন ড্র করছি, আমি tan x এর কার্ভটা ড্র করছি। ওকে, দেখো তোমাদের দেখলেই মনে পড়ে যাবে tan x এর কার্ভ কিরকম ছিল। 3π/2 তে, যদি কার্ভ ড্র না করলেও আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারতাম, ড্র না করেও, তাও আমি একটু ডিটেলসে এক্সপ্লেন করে দিচ্ছি। এটা হচ্ছে -π/2, এটা হচ্ছে -π। ওকে, তাহলে -π/2 তে আমি একটা ডটেড লাইন ড্র করব। ওকে, আর এখানে ধরো -3π/2 করলাম, এখানে একটা ডটেড লাইন ড্র করলাম। ক্লাস 10-এ পড়েছো tan x এর সেই টেবিলটা ছিল না, একটা টেবিল ছিল না, tan 0, tan 30, tan 45, সেখানে তোমরা কি পড়েছিলে? tan 90 হচ্ছে আনডিফাইন্ড, হ্যাঁ কি না? tan 90 হচ্ছে আনডিফাইন্ড। তো যখনই তোমার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাবে, তখন tan কি হয়? tan এর কোনো ফিক্সড ভ্যালু পাবে না, সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তো tan x এর কার্ভটা কিরকম থাকে মনে করার চেষ্টা করো। tan x এর কার্ভটা হচ্ছে এরকম থাকে, এরকম থাকে। ওকে, আবার যখন তুমি ইন্টারভ্যালটা যখন চেঞ্জ হয়ে π/2 থেকে 3π/2 হবে, তখন কি হচ্ছে? এরকম থাকছে, এরকম আসছে। একইভাবে এখানেও তাই। ঠিক আছে না? এরকম ভাবে কার্ভ গুলো যাচ্ছে। তো ভালো করে দেখো, তোমার যে π/2 এর যে মাল্টিপল গুলো, মানে π/2 এর যে অড মাল্টিপল গুলো, ঠিক আছে, π/2 এর অড মাল্টিপল গুলো, সেগুলোতে কি হয়? tan x টা সবসময় আনডিফাইন্ড হয়। তার জন্য π/2 এর যে অড মাল্টিপল যেখানেই পাবে, সেখানে কার্ভটা কি হবে? ইনফিনিটি পর্যন্ত চলে যাবে, কোনো তুমি পয়েন্ট অফ ইন্টারসেকশন পাবে না। তো ওই জায়গাগুলো কি হচ্ছে? ফাংশনটা কি হচ্ছে? কাট হয়ে যাচ্ছে, ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। তো প্রথমে সম্ভবত প্রেরণা বলেছিলে যে এই 0 to π এর মধ্যে তো সেটা কন্টিনিউয়াস হচ্ছে না, এটা একদম কারেক্ট। কারণ দেখো, যখন তুমি π/2 ক্রস করছো, সেখানে তোমার ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। একইভাবে সেটা ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল হচ্ছে। ওকে, ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। তো এই কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করবে? এই কোশ্চেনটা কখনোই তোমাকে 5 মার্কস দেবে না। তো এখানে তুমি জাস্ট সিম্পলি এটাই লিখবে যে ইন ক্লোজড ইন্টারভ্যাল 0, π দ্য ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল at x equals to π/2। কি বললাম? দ্য ফাংশন, the function is not differentiable at x equals to π/2। আর সেটা কি বিলং করছে কোথায়? ওপেন ইন্টারভ্যাল 0, π এর। ওকে, সো রোলস থিওরাম ইজ নট ভেরিফাইড। সো রোলস থিওরাম ইজ নট ভেরিফাইড। ওকে, তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতে পারে যে স্যার, এক্সামে কি আমাদেরকে গ্রাফটা ড্র করতে হবে? না, কোনো প্রয়োজন নেই গ্রাফ ড্র করার। জাস্ট যে ল্যাঙ্গুয়েজটা লিখেছি ওই ল্যাঙ্গুয়েজটা লিখে দাও, তাহলেই হবে। ঠিক আছে, বোঝা গেল? এবার যদি কোনো কোশ্চেনে দেখো যে ভেরিফাই করছে না, সেক্ষেত্রে তোমাকে ফার্দার অন্য কোনো পয়েন্ট গুলো দেখানোর প্রয়োজন নেই। কারণ তুমি যে, তোমার যে পয়েন্টটা দরকার যে এই জিনিসটার জন্য আমার ভেরিফাই করছে না, তুমি সেটা দেখিয়ে দিয়েছো, বাস, কমপ্লিট। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আর একটা কোশ্চেন করবো, তারপর এই টপিকটা ছেড়ে দেবো আজকে। নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা, আমি হোমওয়ার্কে একটা কোশ্চেন দিয়েছি, যে কোশ্চেনটা আমার মনে হয় হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই পারবে না। তাও আমি কোশ্চেনটা তোমাদের জন্যই রাখছি, ট্রাই করো। যদি না পারো তো পরের দিন আমি আছি, আমি করবো। ওকে, তো আজকে ওই কোশ্চেনটা তোমাদের জন্যই রাখছি। আচ্ছা, মড এক্স কি গো? এটাই করো। ভেরিফাই রোলস থিওরেম ফর f of x equals to mod x in
ক্লোজড ইন্টারভ্যাল মাইনাস 1, 1 করো দেখো এটা। ভেরিফাই রোলস থিওরেম ফর এফ অফ এক্স ইকুয়ালস টু মড এক্স ইন -1, 1। सर ये नहीं होगा रीजन? सर, बिकॉज एक वहाँ पे एक कॉर्नर आता है जीरो पे। जीरो पे हम्म, कॉर्नर पॉइंट आता है एंड वहाँ पे मल्टीपल टेंजेंट्स बन सकते हैं एंड इट्स नॉट डिफरेंशिएबल ऑन जीरो। वेरी गुड, वेरी गुड, वेरी गुड। আর কেউ কিছু বলবে? করণদীপ একদম আসল পয়েন্ট বলেছে। এবার এখানে আমার কিছু তোমাদেরকে শেখানোর আছে, জিনিসটা শেখো। মড এক্স যে কার্ভ, সেটা কি হয় জানো? এভরিহোয়ার কন্টিনিউয়াস। মড এক্স ইজ এভরিহোয়ার কন্টিনিউয়াস, বাট ইট ইজ নট ডিফারেন্সিয়েবল এট এ পার্টিকুলার পয়েন্ট। কিভাবে বুঝবে সেটা? আমার এখানে ইন্টারভ্যালটা কি আছে? -1, 1। মড এক্স এর কার্ভ কি রকম হয় প্রত্যেকে তোমরা জানো? আচ্ছা, আমি একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলতে যাচ্ছি, প্রত্যেকে মন দিয়ে এদিকে শুনবে। এটা ধরো তোমার কার্ভ -1, 1, তো এখানে ধরো -1, এখানে ধরো 1। তো মড এক্স এর কার্ভটা কি হয়? ভি এর মতো, তাই না? তো তুমি যদি কার্ভটাকে ড্র করো, এরকম হচ্ছে, এরকম এসে তারপর এরকম চলে যাচ্ছে, ঠিক কিনা বলো? এরকম হচ্ছে তোমার মড এক্স এর কার্ভ। এবার শোনো, মন দিয়ে শোনো। এই যে মড এক্স, আমি তো বলছি তোমার এখানে চেক করার দরকার নেই যে এটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা বা এটা ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। তো বুঝবে কিভাবে? দেখো, যদি কোনো কার্ভকে তুমি পেন না তুলে ড্র করতে পারো, তো সেই কার্ভ সব সময় কি হবে? কন্টিনিউয়াস হবে। কি বললাম? ইফ ইউ ক্যান ড্র এ কার্ভ উইদাউট লিফটিং দ্য পেন, ওকে, উইদাউট লিফটিং দ্য পেন তুমি যদি কার্ভটাকে ড্র করতে পারো, সেই কার্ভ সব সময় কন্টিনিউয়াস হবে। যেমন ধরো মড এক্স, এই যে দেখো, আমার পেন তোলার দরকার পড়ছে না, উইদাউট লিফটিং দ্য পেন আমি কার্ভ ড্র করতে পারছি। যেমন ধরো সাইন এক্স, সাইন এক্স এর কার্ভ কিরকম হয়? এরকম টাইপের হয়। উইদাউট লিফটিং দ্য পেন আমি কার্ভটাকে ড্র করতে পারি। কস এক্স, উইদাউট লিফটিং দ্য পেন কার্ভটাকে ড্র করতে পারি। যার জন্য এই সমস্ত কার্ভ গুলো কি হয়? সবসময় তোমার কন্টিনিউয়াস হয়। ওকে, তো তোমরা পয়েন্ট করে পাশে লিখে রেখে দাও, ইফ উই ক্যান ড্র এ কার্ভ উইদাউট লিফটিং দ্য পেন, দেন দ্য কার্ভ উইল বি কন্টিনিউয়াস এভরিহোয়ার। কন্টিনিউয়াস এভরিহোয়ার বলার দরকার নেই, এমন হতেই পারে যে কোনো একটা ইন্টারভ্যালের পরে গিয়ে আমাকে কার্ভটা চেঞ্জ হচ্ছে, সেটা হতেই পারে। জাস্ট কন্টিনিউয়াস বলে রেখে দাও। If we can draw a curve without lifting the pen, then the curve will be continuous. এবার ডিফারেন্সিয়েবল হচ্ছে কি হচ্ছে না সেটা বুঝবে কিভাবে? স্যার একটু লিখে দিন স্যার। লিখেও দিতে হবে? আচ্ছা, নাও, if we can draw a curve বা গ্রাফ, if we can draw a graph without lifting the pen, without lifting the pen, comma দিয়ে, the curve will be বা the function will be continuous. তো এটা একটা খুব সহজ টেকনিক কোনো ফাংশন কন্টিনিউয়াস কিনা বোঝার। তাহলে এক্ষেত্রে দেখো, মড এক্স, সাইন এক্স, কস এক্স, এই জিনিসগুলো তোমাকে আর আলাদা করে চেক করার প্রয়োজন নেই এটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা, জাস্ট এটা তোমার মাথার মধ্যে থাকলেই হবে। এবার ডিফারেন্সিয়েবলটা বুঝবে কিভাবে? যদি কোনো কার্ভের ক্ষেত্রে কোনো শার্প এজ না থাকে, কি বললাম? শার্প এজ, শার্প এজ, তার মানে কি? এই যে এখানে যে অরিজিনাল যে পয়েন্টটা এসছে, দেখো ভি ফর্ম, এখানে কি হচ্ছে? কমপ্লিটলি রোটেট হয়ে গেছে, কমপ্লিটলি ডিরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, একটা শার্প এজ তৈরি হয়েছে। তো যদি শার্প এজ আসে, তার মানে হচ্ছে সেই পয়েন্টে ফাংশন ইজ নট ডিফারেন্সিয়েবল। ওকে, শার্প এজ যদি আসে সেটা ইমপ্লাই করবে কি? নট ডিফারেন্সিয়েবল। কোথায়? অন দ্যাট পার্টিকুলার পয়েন্ট, নট ডিফারেন্সিয়েবল অন দ্যাট পয়েন্ট। ওকে, তাহলে মড এক্স কি হচ্ছে? মড এক্স কিন্তু দেখো 0 পয়েন্টে শার্প এজটা এসছে, হ্যাঁ কিনা? 0 পয়েন্টে শার্প এজটা এসছে, তার মানে কি হচ্ছে? দ্য মড এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট অরিজিন। বোঝা গেল? মড এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল, মড এক্স ইজ নট ডিফারেন্সিয়েবল অ্যাট অরিজিন।
mod x is not differentiable at origin. ঠিক আছে না, বোঝা যাবে? তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে, যে সিন্স দ্য কার্ভ mod x is not differentiable at 0, 0, so it is not satisfying by so Rolle's theorem is not verified. ওকে, এবার এই কোশ্চেনটাকে আমি একটু মডিফাই করছি, কোশ্চেনটাকে একটু মডিফাই করব। কিরকম ভাবে মডিফাই করব, ধরো ফাংশনটা আমি চেঞ্জ করছি, f of x equals to ধরো বললাম মডিউলাস অফ x মাইনাস ওয়ান। ওকে, f of x equals to মডিউলাস অফ x মাইনাস ওয়ান, আর ইন্টারভ্যালটা দিলাম -1, 1। এবার কি হবে, f of x equals to মডিউলাস অফ x মাইনাস ওয়ান, আর ইন্টারভ্যাল হচ্ছে -1, 1। सर अभी भी वेरीफाई नहीं होगा। আচ্ছা, আর কেউ কিছু বলবে? স্যার কন্টিনিউয়াসই তো হবে না প্রথম কথা এটা। কন্টিনিউয়াস হবে না কেন? কারণ এক্স এর মান রাখলে তো এটা -2 হচ্ছে, আর ওটা তো 0 হয়ে যাচ্ছে না। মানে LHS ইকুয়ালস টু RHS হবে না তো দুটো। ভালো করে ঠিক করে করো, বলো। কন্টিনিউয়াস হবে কারণ মড আছে কিন্তু ডিফারেন্সিয়েবল হবে না। হুম, দেবদীপ তুমি মানে একটু ভাবনা চিন্তা করে অ্যান্সার করো, তুমি খুব ভালো স্টুডেন্ট, খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু না ভেবে অ্যান্সার করো। কন্টিনিউয়াসের সাথে তুমি যে -1 একবার পুট করছো, 1 একবার পুট করছো, এর তো কোনো সম্পর্ক নেই। ওটা তো রোলস থিওরেমের থার্ড কন্ডিশন, আচ্ছা, তাই না? হ্যাঁ। ওটা তো রোলস থিওরেমের থার্ড কন্ডিশন। তুমি যেটা বললে যে -1 পুট করলে তোমার -2 আসছে, মানে রেজাল্টটা তোমার 2 আসছে, আর 1 পুট করলে 0 আসছে। ঠিক আছে, একদম কারেক্ট, যে থার্ড কন্ডিশন স্যাটিসফাই করছে না, সো রোলস থিওরেম ইজ নট ভেরিফাইড। ওটা একটা পয়েন্ট। ওকে, কিন্তু আমি জানতে চাইছি কন্টিনিউয়াস মানে রোলস থিওরেম স্যাটিসফাই করবে না, এটা এটা ঠিক আছে, একদম অ্যান্সার ঠিক আছে। আমি জানতে চাইছি যে এটা কন্টিনিউয়াস আর ডিফারেন্সিয়েবল হচ্ছে কিনা। প্রেরণা বললো যে এটা কন্টিনিউয়াস হচ্ছে, প্রেরণা বললে তো? হ্যাঁ স্যার। ওকে, কন্টিনিউয়াস হচ্ছে, আর এটা কারেক্ট, কন্টিনিউয়াস হবে, মডিউলাস ফাংশন মানে সেটা কন্টিনিউয়াস হবে। ওকে, কার্ভটা কিরকম হবে, মড এক্স মাইনাস ওয়ান এর কার্ভটা কিরকম হবে, এটা ধরো তোমার 0 পয়েন্ট, স্যার আর পেন এটা দাঁড় করাতে হবে না, পেন চলবে আপনি আপ, মানে হ্যাঁ কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা হচ্ছে তোমার 1 পয়েন্ট, তাহলে তোমার কার্ভটা কি হবে, এই 1 পয়েন্টে তোমার সারফেসটা তৈরি করবে। ঠিক আছে, 1 পয়েন্টে সারফেসটা তৈরি করবে, যখন তোমার মড এক্স থাকছে, মড এক্স মানে কি, এক্স মাইনাস 0, তারপরে 0 পয়েন্টে সারফেসটা তৈরি হবে। মড এক্স মাইনাস 1 মানে কি, 1 পয়েন্টে সারফেসটা তৈরি হবে। এবার তুমি বলো আমার ইন্টারভ্যালটা কি আছে, -1 থেকে +1 পর্যন্ত, তাহলে আমার কন্টিনিউয়াস হচ্ছে নো ডাউট। ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবলের কন্ডিশন কি ছিল, -1, 1। ওপেন ইন্টারভ্যাল -1, 1, তাহলে -1, 1 এর মধ্যে ফাংশন কি ডিফারেন্সিয়েবল হচ্ছে না? হচ্ছে তো। -1, ওপেন ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে কি কোথাও তোমার সারফেস আছে? না স্যার। नो सर। তাহলে ওপেন ইন্টারভ্যাল -1, 1 এর মধ্যে ফাংশন ইজ ডিফারেন্সিয়েবল। আমার কন্ডিশন কিন্তু ক্লোজড ইন্টারভ্যাল নিয়েছিল না, ডিফারেন্সিয়েবিলিটি কন্ডিশন। তো 1 পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, আর সেটা আমার রোলস থিওরেমের উপর কোনো এফেক্ট পড়বে না। বুঝতে পারলে, রোলস থিওরেমের উপরে কোনো এফেক্ট ফেলবে না 1 পয়েন্ট, যার জন্য কন্টিনিউয়াসও হবে, ডিফারেন্সিয়েবলও হবে,
হ্যাঁ, আমার 3 নাম্বার কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, যার জন্য এটা রোলস থিওরেম স্যাটিসফাই করবে না। বলো, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট সবার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। ওকে, চলো আজকে আমি ল্যাগ্রাঞ্জ থিওরেমটা শুরু করছি। শুরু করে তারপর আমি ল্যাগ্রাঞ্জ থিওরেমে খুব বেশি অঙ্ক হয়তো করাতে পারবো না, উম, তারপরে করবো। চলো, নেক্সট হচ্ছে মিন ভ্যালু থিওরেম। মিন ভ্যালু থিওরেম, মিন ভ্যালু থিওরেমের সব থেকে যেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে মিন ভ্যালু থিওরেম অনেকগুলো আছে, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। কি বললাম? ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। তবে এই ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম নিয়ে একটা ভীষণ প্যাথেটিক স্টোরি আছে, যে স্টোরিটা হচ্ছে ভীষণই প্যাথেটিক। প্যাথেটিক এই কারণে, কারণ এই যে মিন ভ্যালু থিওরেমটা আমরা এখন পড়বো না, এটা একজন ইন্ডিয়ান আবিষ্কার করেছিলেন। আমাদের ইন্ডিয়ানদের একটা খুব বড় সমস্যা হচ্ছে, আমরা ভীষণ লেজি হয় কিন্তু ভীষণ ইন্টেলিজেন্ট হয়। এই যে নাম্বার সিস্টেম, জিরো বলো, জিরো যে আবিষ্কার হয়েছিল সেটাও ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছিল। তারপরে পুরো নাম্বার সিস্টেম, রিয়েল ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, এই সমস্ত নাম্বার সিস্টেম গুলো সমস্ত কিছু ইন্ডিয়াতে আবিষ্কার হয়েছিল। কোনোদিন যদি সময় পাই আমি সেই সমস্ত গল্প শোনাবো, কিভাবে গরু ছাগল সেই সমস্ত জায়গা থেকে আস্তে আস্তে মানুষ, কিভাবে গ্রামের মানুষ, এমন নয় ম্যাথমেটিশিয়ান, গ্রামের মানুষ নাম্বার সিস্টেম তৈরি করেছিল। আমি কোনোদিন সুযোগ পেলে তোমাদেরকে গল্প শোনাবো। কিন্তু সমস্যা কি জানো তো, আমরা কোনো জিনিস আবিষ্কার করলাম তো, ঠিক আছে হয়ে গেছে, সেই জিনিসটাকে যে একটু মানে পাবলিশ করবো এ করবো, সেই জিনিসটা ছিল না। যার ফলে কি, তখন তো ইংরেজদের শাসন ছিল, বিদেশের শাসন ছিল, বিদেশিরা অনেক ইমপ্রুভ ছিল, অনেক উন্নত ছিল, ইমপ্রুভ বলবো না, অনেক উন্নত ছিল, ডেভেলপ ছিল। তো ওই জিনিসগুলো তারা একরকম চুরি করে নিয়ে গেছে। ল্যাগ্রাঞ্জ, এই যে জিনিসটা এখন পড়বো, এটা ল্যাগ্রাঞ্জে তৈরি করা নয়। এর যে আসল কনসেপ্ট সেটা একজন ইন্ডিয়ান ম্যাথমেটিশিয়ান দিয়েছিলেন, কিন্তু নাম হয়ে গেছে ল্যাগ্রাঞ্জের। কিন্তু কিছু করার নেই, সেই যিনি আবিষ্কার করেছেন তার নামও কোথাও খুঁজে পাবে না। ওকে, কখনো একদিন বসবে আমার সাথে, ম্যাথমেটিক্স এর হিস্ট্রি নিয়ে আমার কাছে অনেক একদম মানে এরকম স্টোর আছে আমার কাছে, গল্প শোনাবো যে ইন্ডিয়া কি কি জিনিস করে গেছে। আমি তোমাদেরকে আজকে একটা ছোট্ট একটা হিন্টস দিচ্ছি। ওকে, একটু আমি বলছি, ক্লাস শেষে তারপর সার্চ করবে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরো অ্যান্ড শূন্য? ওকে, কেউ কখনো শুনেছো এই কথাটা? না স্যার। কোশ্চেনটা ইন্টারেস্টিং লাগলো না? হ্যাঁ। একবার ক্লাস শেষ হবে তারপর সার্চ করবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জিরো অ্যান্ড শূন্য। আর হিউজ ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স। শূন্যর কনসেপ্ট আবিষ্কার হয়েছে আমাদের দেশে, ভারতবর্ষে। জিরো আমাদের আবিষ্কার নয়, জিরো নাম দিয়েছে বিদেশ। আর শূন্যর যে স্যার, মিনিং, হ্যাঁ বলো। স্যার আমিও এটা বলতে চাইছিলাম যে জিরো মিন্স তো একটা সার্কেল টাইপের, ওভাল টাইপের দেখতে হয়, শূন্য মানে তো এমটি হয়ে গেল না? না 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 না, সব নাই। শূন্য যেটা জিনিস, যে জিনিসটা আমাদের ভারতবর্ষে আবিষ্কার হয়েছে, শূন্যর একটা ভীষণ পজিটিভ একটা মিনিং আছে। শূন্য মানে হচ্ছে এমন একটা স্টেট, যে স্টেটে একটা পসিবিলিটি থাকে যে ইনফাইনাইট কিছু করে দেখানো। আমাদের ইন্ডিয়ান যে সমস্ত মানে ঋষি মনীষী ছিলেন, তাদের কনসেপ্ট হচ্ছে শূন্য হচ্ছে এমন একটা পজিশন। ধরো তুমি এখন ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমার ম্যাথমেটিক্স এর কোনো নলেজ নেই, তুমি শূন্য পজিশনে আছো। তুমি চাইলে তোমাদের সেমিস্টারে যা কিছু আছে সবকিছু তুমি শিখতে পারবে। তো শূন্য হচ্ছে সেই পজিশন, যে পজিশন থেকে মানুষ ইনফাইনাইট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে। কিন্তু সেই জিনিসটা, কনসেপ্টটা কি হলো, আমাদের বিদেশিরা কিভাবে নিল জিনিসটাকে, জিরো মিন্স নাথিং, পুরো কমপ্লিটলি অপোজিট একটা থিঙ্কিং। আর সেটাই চলে আসছে। একটু গুগল করবে, আজকে গুগল করবে, বা সব থেকে বেস্ট হচ্ছে গুগল জেমিনাই থেকে একবার পড়বে, জেমিনাইতে কোশ্চেনটা সার্চ করবে।
আমি জেমিনাই থেকে জিনিসটা শিখেছিলাম, পড়েছিলাম, এবং আমি এত খুশি হয়েছিলাম জিনিসটা দেখে। যাই হোক, চলো আমি কোথায় হারিয়ে গেছি বলতে বলতে। ওকে, ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরেম। এখানেও একদম সেম কনসেপ্ট, রোলস থিওরেমের মতোই, একটু চেঞ্জ আছে। কিরকম? প্রথম কন্ডিশন হচ্ছে এফ অফ এক্স যেটা হবে সেটা একটা ফাংশন, এফ অফ এক্স হচ্ছে একটা ফাংশন। সেখানে কি হবে, তোমার একটা ইন্টারভ্যাল থাকবে, ক্লোজড ইন্টারভ্যাল এ বি। ওকে, প্রথম কন্ডিশন কি? প্রথম কন্ডিশন হচ্ছে এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অন ক্লোজড ইন্টারভ্যাল এ বি। নাম্বার টু কি? নাম্বার টু হচ্ছে এফ অফ এক্স ইজ ওপেন ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। যখন রোলস থিওরামটা তৈরি হলো, তারপরে ল্যাগ্রাঞ্জ, মানে এখন যেহেতু আমাকে মেনে নিতে হচ্ছে ল্যাগ্রাঞ্জ আবিষ্কার করেছে, তবে ল্যাগ্রাঞ্জের নাম ধরেই বলছি। তখন ল্যাগ্রাঞ্জের মাথায় একটা কোশ্চেন এলো যে যদি ফাংশনাল ভ্যালু, দুটো এন্ড পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম না হয় তখন কি সমস্যা হবে। তো সেটা নিয়ে রিসার্চ করতে গিয়ে তখন তৈরি হলো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম। ওকে, বোঝা গেল? তো যদি দুটো বাউন্ডারি পয়েন্টে ফাংশনাল ভ্যালু সেম না হয় তখন কি হবে। তো ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালুর ক্ষেত্রে দুটো কন্ডিশন আছে, রোলস থিওরামের ক্ষেত্রে তিনটে কন্ডিশন আছে। রোলস থিওরামের যে থার্ড কন্ডিশন সেটাকে তুমি যদি তুলে নাও, সেটাই হয়ে যাবে ল্যাগ্রাঞ্জ মিন ভ্যালু থিওরাম। কি বলছে? এফ অফ এক্স ইজ কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এফ অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। ওকে, দেন দেন দেয়ার এক্সিস্ট, there exist at least a point C belongs to open interval AB such that আগেরটা কি ছিল, f dash c equals to 0, হ্যাঁ কি না? এটা কি বলছে, f dash c equals to fb minus fa divided by b minus a। কি বলা হচ্ছে, f dash c equals to fb minus fa divided by b minus a। বলছে যদি এন্ড পয়েন্টে দুটো ভ্যালু যদি সেম না হয়, ফাংশনাল ভ্যালু সেম না হয়, তাহলে রেজাল্টটা হবে f dash c equals to fb minus fa divided by b minus a। তাহলে কি স্যার ল্যাগ্রাঞ্জ থিওরাম থেকে আমি কি রোলস থিওরাম পেতে পারি? হ্যাঁ, অবশ্যই পেতে পারি। ল্যাগ্রাঞ্জ থিওরাম দেখো, যদি ফাংশনাল ভ্যালু দুটো সেম চলে আসে তাহলে কি আসছে, fb minus fa টা 0 চলে আসছে। দেখো f dash c equals to 0। তো ল্যাগ্রাঞ্জ থিওরাম থেকে কিন্তু আমরা রোলস থিওরামটা পেতে পারি, ঠিক কিনা? তো এই রেজাল্টটা তোমাকে কিছুই না, একদম রোলস থিওরামের মতোই। রোলস থিওরামে কি ছিল, এফ ড্যাশ সি ইকুয়ালস টু 0। কেন না, কারণ সেখানে এফ এ ইকুয়ালস টু এফ বি ছিল। এখানে সেটা হবে না, যেহেতু এফ এ নট ইকুয়ালস টু এফ বি, তার জন্য কি হবে, এফ ড্যাশ সি ইকুয়ালস টু এফ বি মাইনাস এফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। বোঝা গেল? একদম ক্লিয়ার। একটা অঙ্ক করি, একটা অঙ্ক করে আজকে ছেড়ে দেবো। কোশ্চেন দেখুন, ভেরিফাই verify mean value theorem, verify mean value theorem for the function f of x equals to x into x minus 1 into x minus 2 in closed interval 0 comma half. Okay, in closed interval 0 comma half. আমি করে দিচ্ছি, যেহেতু প্রথম অঙ্ক তো আমি করে দিচ্ছি। ফাংশনটা কি আছে, x into x minus 1 into x minus 2, এটা কি গো, কি ফাংশন? কন্টিনিউয়াস কি ফাংশন? কন্টিনিউয়াস, ঠিক আছে, ওটা পরে কিউবিক্যাল বলছি। ফাংশন, কিউবিক্যাল ফাংশন, হ্যাঁ পলিনোমিয়াল। হ্যাঁ, পলিনোমিয়াল। কিউবিক, একটা কিউবিক ফাংশন। ওকে, কিউবিক্যাল ফাংশন, ঠিক আছে। ওকে, তো এখানে এফ অফ এক্স ইকুয়ালস টু কত আছে, এফ অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2। এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি, কারণ একটু পরে আমাদেরকে ডেরিভেটিভ করতে হবে। তো এটাকে সিম্পলিফাই করলে কত হচ্ছে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস এক্স মানে হচ্ছে মাইনাস 3x প্লাস হচ্ছে 2। So this is equals to হচ্ছে x কিউব মাইনাস 3x স্কোয়ার
প্লাস হচ্ছে 2x। তো এটা অবভিয়াসলি এটা একটা পলিনোমিয়াল হচ্ছে, পলিনোমিয়াল যদি হয় এটা কন্টিনিউয়াস হবে, ডিফারেন্সিয়েবল হবে। তো নাম্বার 1, সিন্স f of x is a polynomial, কমা দিয়ে it is continuous in কোথায়, closed interval 0,1/2। নাম্বার 2, since fx is a polynomial, it is differentiable in open interval 0,1/2। ওকে। আর নাম্বার থ্রি নয়, অ্যাকচুয়ালি ওপেন ইন্টারভাল এটা দেখানো হয়ে গেছে, আমাকে এবার দেখাতে হবে রেজাল্টটা স্যাটিসফাই করছে কিনা। সো এভাবে লেখো যে সো ইট ইজ স্যাটিসফাইং the two conditions of Lagrange MVT। Okay, then there exists at least a point C belongs to কোথায়, open interval 0,1/2, such that f dash C this is equals to fb minus fa divided by b minus a। ওকে, তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে, f dash c এর ভ্যালু বের করতে হবে। নাও f dash x is equals to, f dash x কত হচ্ছে গো, 3x square minus 6x plus 2, একই না, 3x square minus 6x plus 2। ওকে, এবার এসো এই রেজাল্ট অনুযায়ী আমি কি লিখতে পারছি, যে 3c square minus 6c plus 2 this is equals to কত হচ্ছে, fb মানে কত, x equals to half, হ্যাঁ কি না, fb মানে কত, x equals to half। তো তোমার ইকুয়েশনে x এর জায়গায় হাফ পুট করবে। এবার এই এক্সপ্রেশনটায় না বসিয়ে x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 2x এখানে না বসিয়ে x ইন্টু x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 ওখানে পুট করো, জিনিসটা সহজ হবে। ওকে, তাহলে fb মানে কত হচ্ছে, হাফ ইন্টু হাফ মাইনাস 1 ইন্টু হাফ মাইনাস 2। ওকে, মাইনাস fb মাইনাস fa মানে কত, x ইকুয়ালস টু 0 পুট করবে, x ইকুয়ালস টু 0 পুট করলে দেখো ওটা 0 হয়ে যাচ্ছে। ওকে, ডিভাইডেড বাই b মাইনাস a মানে কত হচ্ছে, হাফ মাইনাস 0। ওকে, হাফ মাইনাস 0। তাহলে এখান থেকে কত পাচ্ছ একবার ক্যালকুলেশন করে নাও। হাফটা তো তোমার ঠিক আছে, হাফটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে এখান থেকে, পড়ে থাকছে কত, 3c স্কোয়ার মাইনাস 6c প্লাস 2 দিস ইজ ইকুয়ালস টু, এখান থেকে হাফ ইন্টু, আচ্ছা এটা দেখো 3/4 আসছে, 3/4 আসছে, হ্যাঁ কিনা বলবে। ওকে ওকে, তাহলে এখান থেকে আসছে 12c স্কোয়ার মাইনাস 24c প্লাস 8 মাইনাস 3 ইকুয়ালস টু 0, or 12c স্কোয়ার মাইনাস 24c প্লাস হচ্ছে 5 ইকুয়ালস টু হচ্ছে 0। তোমাকে সি এর ভ্যালু বের করতে হবে, সি এর ভ্যালু বের করে দেখতে হবে সেটা তোমার ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা। ওকে, বেশ, তাহলে এখান থেকে আমি সি ইকুয়ালস টু কি বলতে পারছি, বাই শ্রীধর আচার্য ফর্মুলা। শ্রীধর আচার্য ফর্মুলা কি বলছে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। ওকে, মাইনাস বি মানে হচ্ছে 24 প্লাস মাইনাস রুট ওভার 24 স্কোয়ার মাইনাস 4ac মানে 4 ইন্টু 12 ইন্টু 5 ডিভাইডেড বাই 24। ওকে, তাহলে কত পাচ্ছ দেখো, 24 প্লাস মাইনাস রুট ওভার 24 এর স্কোয়ার মানে হচ্ছে 576। ওকে, 24 এর স্কোয়ার মানে হচ্ছে 5। তোমাদের ক্যালকুলেশন নিয়ে চিন্তার কিছু নেই, এক্সামে কিন্তু ক্যালকুলেটর অ্যালাউ থাকবে।
24 স্কোয়ার হচ্ছে 576 মাইনাস এখানে কত হচ্ছে 4 5 20 240 240 whole divided by 24, so this is equals to 24 প্লাস মাইনাস এখানে দেখো তোমার কত আসছে 6 একবার করে দিই 6 336 আসছে দেন ডিভাইডেড বাই 24 336 মানে হচ্ছে আহ 16 ইন্টু 31 16 ইন্টু 31 করলে আসবে তোমার 336 বা 16 মানে কি 4 স্কোয়ার, তো 4টা বাইরে চলে আসবে। তো এখান থেকে কি বলতে পারছো 24 প্লাস মাইনাস 4 ইন্টু রুট ওভার 31 ডিভাইডেড বাই হচ্ছে 24। ক্যালকুলেশন নিজে করো, ক্যালকুলেশন কপি করবে না কখনো। ওকে, তাহলে এখান থেকে কি পাচ্ছ বলো, উপর নিচে দেখো ক্যান্সেল হয়ে যাচ্ছে। যদি 24 দিয়ে ডিভাইড করি কত আসছে 1 প্লাস মাইনাস 1/6 ইন্টু ওভার স্যার ওটা 21 হবে তো 31 21 ইন্টু 16, হ্যাঁ হ্যাঁ সরি 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 ক্যালকুলেশন করলাম 32 বলে, হ্যাঁ ঠিক। ওকে, 1 প্লাস মাইনাস 1/6 ইন্টু রুট ওভার 21। তাহলে এবার দেখো তুমি এখানে দুটো পয়েন্ট পাচ্ছ, কি কি পয়েন্ট পাচ্ছ, একটা হচ্ছে 1 প্লাস রুট ওভার 21/6 আর একটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার 21/6। কোন পয়েন্টটা তোমার ইন্টারভ্যালের মধ্যে আছে? 1 মাইনাস হ্যাঁ, এটা তো কখনো ইন্টারভ্যালের মধ্যে থাকা সম্ভব নয় 1 প্লাস রুট ওভার, কারণ এটা এই ভ্যালুটা কত হচ্ছে গ্রেটার দ্যান 1 হচ্ছে, কিন্তু তোমার পয়েন্ট ইন্টারভ্যাল কত 0,5, এই পয়েন্টটা তোমার ইন্টারভ্যালের মধ্যে আছে। তুমি চাইলে চেক করতে পারো, কিভাবে চেক করবে, এটা কত হচ্ছে 1 মাইনাস এটা রুট ওভার 21 আছে না, রুট ওভার 21 আছে, তো ভাবো ওখানে রুট ওভার 25 আমি বেশি নিচ্ছি, বেশি নিচ্ছি। ওকে, রুট ওভার 25 হলে কত হচ্ছে 5/6, 5/6 মানে কত হচ্ছে 1/6। তো আমি যখন উপরটা বেশি নিচ্ছি সেটাও আবার তোমার রুটের মধ্যে থেকে যাচ্ছে, তো অবভিয়াসলি 21 এর জন্য থাকবে। ওকে, তো এটা তোমার কি হবে লেস দ্যান হাফ হবে, লেস দ্যান হাফ হবে। তো এটা তোমার রুটের মধ্যে লাই করছে, সো তুমি কি বলতে পারবে যে আহ, এখানে করে দিচ্ছি, সাইডে করে দিচ্ছি। ওকে, তো এখানে লেখো যে 1 প্লাস রুট ওভার 21/6 ইজ নট লাইন ইন open interval 0, half. Okay, so the point is, the point is 1 minus root over 21/6. Okay, তারপর লেখো hence Lagrange MVT is satisfied. তো ওই ভুলটা যেন তোমরা কেউ করবে না যে দুটো কন্ডিশন বা তিনটে কন্ডিশন দেখিয়ে বলে দেবে যে ভেরিফাইড, সেটা কিন্তু নয়। তোমাকে পয়েন্ট বের করা পর্যন্ত দেখাতে হবে, পয়েন্ট তোমার ইন্টারভ্যালের মধ্যে আছে কিনা তত দূর দেখাতে হবে। বেশ, এবার আমার কিছু ডিসকাশন আছে, সেই ডিসকাশনটা একটু করে নিই। প্রত্যেকের হয়েছে? আচ্ছা, আমি তোমাদের ডিসেম্বর মাসে একদিন এক্সট্রা পড়াবো, তো সেই দিনটা কোনটা করলে, কোন দিন করলে তোমাদের সুবিধা হয় সেটা আমাকে একটু বলবে। আহ फ्राइडे। দাঁড়া হ্যাঁ আমি স্যার আমি ফ্রাইডে। স্যার স্যাটারডে সানডে। সানডে হবে না, সানডে হবে না, দাঁড়াও আমি তোমাদেরকে অপশন দিচ্ছি, তোমরা বলবে। কারণ আমাকেও তো ফাঁকা থাকতে হবে না। একটা অপশন ধরো বলছি যে ওয়েডনেসডে ধরো বললাম 6:30 PM। নাম্বার 2 ধরো বললাম থার্সডে 8:30 PM। ফ্রাইডেটা তো সহজ, এই দুটোর মধ্যে হবে কি? হ্যাঁ স্যার স্যার বোথ থার্সডে হবে।
থার্সডে 8:30 হ্যাঁ স্যার করে। হবে। স্যার থার্সডে থার্সডে হবে স্যার। তোমরা সবাই ফ্রাইডে বলছিলে। सर वेडनेसडे ठीक है सर, थर्सडे को मेरा স্যার क्लास रहता ওয়েডনেসডে है। ঠিক, ওয়েডনেসডে ঠিক है। স্যার ওয়েডনেসডে আমার ক্লাস থাকে। हाँ दोनों ठीक है मेरी तरफ से। सर ওয়েডনেসডে কার ক্লাস? वेडनेसडे হবে না। বোথ অ্যাভেলেবল। আচ্ছা, ওয়েডনেসডে হবে না বলছো। सर थर्सडे को 7:30 से हो सकता है। থার্সডে 7:30? থার্সডে 7:30, থার্সডে 7:30 সবার হবে? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হবে। স্যার। हाँ सर। ওকে, Yes, sir. তাহলে ফাইনাল থার্সডে 7:30। ওকে, থার্সডে 7:30 ফাইনাল। ক্লিয়ার? আচ্ছা, আর একটা জিনিস আমার যেটা বলার আছে সেটা হচ্ছে যে স্যার এই থার্সডে পড়াবেন? হ্যাঁ অবশ্যই, এই সপ্তাহ থেকে। স্যার এই সপ্তাহ না পরের সপ্তাহে পড়ান স্যার। কেন, কি সমস্যা? স্যার আমি গ্রামের বাড়ি যাব। আর এইসব কারণের জন্য তো ক্লাস অফ করা যায় না, তাই না? স্যার এবার গ্রামের বাড়িতে তো নেটওয়ার্ক নেই অতটাও, আমাদের তোমাকে তো চলবেই না। দেখো, এগুলো কলেজে উঠে এগুলো আর বলবে না, তাহলে তো সিলেবাস শেষ করতে পারবো না, তাই না? ইন্ডিভিজুয়াল কারোর জন্য তো ক্লাস অফ করা যাবে না, তার জন্য তো আমি তোমাদের জন্য কত ফেসিলিটি রেখেছি, হ্যাঁ কি স্যার না? স্যাটারডে হবে না স্যার? থার্সডে থাক, স্যাটারডে আমার হবে না, স্যাটারডে সানডে আমার পুরো অফলাইন পড়ানো থাকে, কারণ পুরো সপ্তাহ তো আমি অফলাইন পড়াই না, তোমাদের তো কলেজ থাকে। স্যাটারডে সানডে আমার পুরো সব অফলাইন থাকে, তোমাদের প্লেসমেন্টের যে ব্যাচ গুলো আছে, সিনিয়রদের যে ব্যাচ গুলো আছে, সব অফলাইন পড়তে আসে ওরা। যাই হোক, শোনো, থার্সডে 7:30 নিচ্ছি। আর তোমার শুভদীপ, তোমার যে সমস্যাটা হচ্ছে, আমার এই সমস্যার জন্যই তো আমি রেকর্ডিংটা করছি, যদি কোনোদিন কোনো স্টুডেন্ট ক্লাস না করতে পারে রেকর্ডিং দেখবে। ওকে, তোমার সমস্যা হলে রেকর্ডিংটা দেখে নেবে, কারণ ইন্ডিভিজুয়াল একজনের সমস্যার জন্য ক্লাস কখনোই বন্ধ করব না। ওকে, বেশ। আর একটা জিনিস যেটা আমার বলার আছে, এই জিনিসটা নতুন কিছু না, এই জিনিসটা প্রত্যেক বছরই ঘটে। সেটা হচ্ছে, দেখবে যখনই স্টুডেন্ট জানতে পারে, তোমরা অলরেডি আমার কাছে পড়লে অলরেডি এটা বুঝে গেছো যে আমার পড়ানোর মধ্যে কিছুটা ইউনিক ব্যাপার আছে। এটা স্টুডেন্টদের ফিডব্যাক, এটা আমার নিজের ওপর বিশ্বাস, কারণ আমি প্রফেশনটাকে ভীষণ ভালোবাসি, ভীষণই ভালোবাসি এই প্রফেশনটাকে। তো যেটা হচ্ছে, আমার স্টুডেন্টদের একটা ডিমান্ড থেকে যায় যে যদি পরিচিতি আসে, তাহলে দিব্যেন্দু স্যারের নোট বা দিব্যেন্দু স্যারের ভিডিও, দিব্যেন্দু স্যারের মানে পড়ানো কিছু জিনিস, সেই জিনিসগুলো চাইতে শুরু করে, এবং তোমাদেরকেও চাইবে। দেখবে যারাই জানতে পারবে যে তোমরা কোনো স্যারের কাছে পড়ছো, আহ তো তারা চাইবে। এবং আমি কখনোই চাইবো না যে তোমরা জিনিসটাকে লুকিয়ে রাখো, তোমরাও স্প্রেড করো যে তোমরা পড়ছো, নাহলে আমার স্টুডেন্ট হবে কি করে? তোমাদের জন্যই আমার দিন চলবে। যাই হোক, যদি কোনো স্টুডেন্ট নোট চায়, ভিডিও চায়, স্ট্রিক্টলি সে সমস্ত জিনিস শেয়ার করবেন। দুটো জিনিস বলে দিই, তোমরা যদি শেয়ার করো, সেখানে আমার কোনো লাভ বা আমার কোনো ক্ষতি কিচ্ছু নেই। তোমরা টাকা দিয়ে ফিস দিয়ে পড়ছো, কেন তোমরা সেই জিনিস শেয়ার করবে? তোমরা শেয়ার করলে আমার একটা লাভ আছে। লাভটা কি? যে নতুন কোনো স্টুডেন্টের কাছে আমার নামটা একটু যাবে, যে হ্যাঁ এই নামের কোনো একজন স্যার পড়ানো, তো হয়তো পরের সেমিস্টারে আমি সেই স্টুডেন্টকে পেতে পারি, আমার বেনিফিট আছে এখানে। কিন্তু আমি তাও বলছি তোমরা শেয়ার করো। এবার হ্যাঁ, বন্ধুর সাথে রিলেশনের একটা ব্যাপার থাকে, যে স্যার এই বন্ধু চাইছে, আমি কি করে তাকে না বলবো? সেরকম যদি হয়, কি করবে বলো তো? শুধুমাত্র ক্লাস নোটটা শেয়ার করে দেবে। ওকে, সেরকম যদি খুব সমস্যা, আদারওয়াইজ তুমি চেষ্টা করো শেয়ার না করো। যদি চাই, তুমি ম্যাক্সিমাম ক্লাস নোট শেয়ার করবে, তার বেশি কিন্তু না। ভিডিও রেকর্ডিংও দেবে না, বা আমার হ্যান্ড রিটেন যে নোট আছে, যেখানে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, প্রিভিয়াস ইয়ার গুলো সব অ্যাটাচ করে দিচ্ছি, সেই সমস্ত নোট আমি রাত জেগে জেগে বানিয়েছি, ওই নোট কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য, ওগুলো শেয়ার করবে না। তুমি ক্লাস নোট শেয়ার করো, বন্ধুও খুশ, তুমিও খুশ, সব শান্তশিষ্ট ভাবে মিটে যাবে। ঠিক আছে? আর আদারওয়াইজ যদি তুমি পারো যে কিছুই শেয়ার করবে না, তো ইটস বেস্ট। ওকে, ব্যাস এই দুটো জিনিস আমার বলার। তোমাদের যদি কারো কিছু বলার থাকে বলো, নাহলে আজকে আমি ক্লাস শেষ করব। তোমরা দুজন কেমন লাগলো আজকে, প্রেরণা, স্নেহা? ভালো লেগেছে স্যার। স্যার খুব ভালো লেগেছে স্যার। ওকে, থ্যাংক ইউ।
চলো তাহলে আজকে শেষ করছি। ওকে, गुड नाइट। सर वो थैंक यू नोट सर, तो बाय बाय, गुड नाइट तो सर। लास्ट डे का नोट्स भेज दीजिएगा। হ্যাঁ হ্যাঁ, আমি করে দেবো, আমি করে দিচ্ছি, রাত্রে করে দিচ্ছি, ঠিক আছে। ठीक है सर। বাই।